শুনছেন বেঙ্গলি স্টোরি স্টেশন। নির্ভেজাল রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার এবং গা ছমছমে ভয়। নমস্কার বন্ধুরা, গল্পের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আমরা আপনাদেরকে শোনাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত দুর্ধর্ষ থ্রিলার উপন্যাস মৃত্যুপুরী নীলমঞ্জিল। গত পর্বে আমরা শুনেছিলাম সল্ট লেকের একটি মাল্টিন্যাশনাল কোম্পানির সেকেন্ড টপ বস ববি রায়ের সেক্রেটারি পদে কাজ করে লীনা। একদিন সকালে লীনাকে ডেকে পাঠায় ববি। তাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন ও বলেন কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ কোড কিল করতে হবে তার খুন হয়ে যাওয়ার পর। এই কাজের জন্য তিনি এবং তার অতি আধুনিক কার লীনাকে কয়েকটা সাংকেতিক কোড দেয়। লীনা এই সমস্ত সাংকেতিক কোড ডিকোড করতে পরদিন সকাল সকাল অফিসে গিয়ে হাজির হয় এবং সেখানে তার পরিচয় হয় এক সন্দেহজনক ডিটেকটিভ ইন্দ্রজিৎ নামক একটি ছেলের সঙ্গে, যার কাছ থেকে লীনা জানতে পারে ববি রায়কে খুন করার উদ্দেশ্যে তাকে কেউ একজন টাকা দিয়েছে। লীনা কিছু বুঝে ওঠার আগেই ইন্দ্রজিৎ খুন হয়ে যায়। লীনা সেখানে গিয়ে জানতে পারে আসলে ববি রায় লীনার পিছনে ইন্দ্রজিৎকে গোয়েন্দা হিসাবে নিযুক্ত করেছিল। লীনার কাছে সে ধরা পড়ে যেতে পারে, তাই ববি রায় ইন্দ্রজিৎকে খুন করিয়েছেন। লীনা ও তার বয়ফ্রেন্ড দোলন এই রহস্যের জট খুলতে ব্যস্ত হয়ে পড়ে এবং এরই মাঝে এক রাত্রে ববি রায়ের ফোন আসে, লীনার বাড়ির ফোনে। এরপর আজ চলুন শুনে নেওয়া যাক। লীনা তীক্ষ্ণ গলায় বলল, Will you please stop counting, Mr. Rai? Counting helps, you know. সবকিছুই কাউন্ট করা ভালো। নাও, আউট উইথ ইউর স্টোরি। লীনা ভিতরকার দুর্দম রাগটাকে ফেটে পড়া থেকে অতি কষ্টে নিয়ন্ত্রণ করল। চোখ বুজে এবং ভীষণ জোরে টেলিফোনটা চেপে ধরে সবেগে একটা শ্বাস ছেড়ে বলল, অল রাইট, বলছি। লীনা বলল এবং ওপাশে ববি রায় একটাও শব্দ না করে শুনে গেলেন। শব্দহীন ফোনে কথা বলতে বলতে লীনার মাঝে মাঝে মনে হচ্ছিল লাইনটা কেটে গেল নাকি। শুনছেন? শুনছি, বলে যান। বিবরণ শেষ হওয়ার পর ববি রায় বললেন, লোকটার মরা উচিত ছিল অনেক আগেই। এ ডাউনরাইট স্কাউন্ড্রেল। সেই খাতাটা এখন কোথায় বলতে পারেন? কেন? খাতাটার জন্য কেউ আমাকে ব্ল্যাকমেল করতে পারে। That will draw a lot of good to you. লোকটাকে আপনি আমার পিছনে লাগিয়েছিলেন কেন তা জানতে পারি? অনলি একাডেমিক ইন্টারেস্ট, মিসেস ভট্টাচার্যা। আমার সেক্রেটারি যথেষ্ট বিশ্বাসযোগ্য কিনা তা জানার দরকার ছিল বই কি। আমার পার্সোনাল লাইফ সম্পর্কে খোঁজ নেওয়ার মধ্যে কোন একাডেমিক ইন্টারেস্ট থাকতে পারে মিস্টার নোজি পার্কার? আমি আপনার পার্সোনাল লাইফে ইন্টারেস্টেড নই মিসেস ভট্টাচার্যা। ইনফ্যাক্ট আপনার পার্সোনাল লাইফটা খুবই ডাল, ড্রাপ, আড্রামাটিক এবং সিম্পল। কিন্তু আপনার লাইফটা হঠাৎ একটা ড্রামাটিক টার্ন নিতে পারে মিসেস ভট্টাচার্যা। ড্রামাটিক অ্যান্ড ডেঞ্জারাস। আপনার সেই রোমিওটি কোথায়? তার যদি অন্য কোনো কাজ না জুটে গিয়ে থাকে, ইফ হি ইজ স্টিল এ ভ্যাগাবন্ড, তাহলে ওকে আপনার বডিগার্ড হিসেবে ইউজ করুন না কেন? নিতান্ত কাওড়ারাও প্রেমে পড়লে অনেক সাহসের কাজ করে ফেলে। কথায় আছে অধিক শোকে পাথর। লীনার এখন সেই অবস্থা। এসব গা জ্বালানো কথায় সে যতখানি রাগবার রেগেছে, আরও রেগে যাওয়া কি তার পক্ষে সম্ভব? প্রত্যেক মানুষেরই তো একটা বয়েলিং পয়েন্ট থাকে, তারপর আর গরম হওয়া তোর পক্ষে সম্ভব নয়। সুতরাং লীনা পাথর হয়ে এলো এবং খুব শান্ত হিমেল গলায় বলল, Why should I need a bodyguard? Because you are in mortal danger, my dear. Drop the dear bit. আমি আপনার একটি কথাও বিশ্বাস করছি না। আমি আজই রিজাইন করছি, এক্ষুনি। তাতেই কি বাঁচবেন? আপনার মতো অভদ্র বর্বরের সঙ্গে কাজ করতে আমি ঘেন্না করি। আপনি আমাকে ভয় দেখানোর ছেলে মানুষই চেষ্টা করছেন। আমি ফোন রেখে দিচ্ছি। আর কয়েক সেকেন্ড পরে রাখুন এবং শুনুন প্লিজ।
আমি আপনার কোনো ব্যাপারেই থাকতে চাই না। আপনি আমাকে একগাদা ভুল করে দিয়েছেন এবং আমাকে নিয়ে মজা করেছেন। ইয়ার কি একটা শেষ থাকা উচিত মিস্টার রায়। দেয়ার ইজ আ কোড, অলরাইট? তবে পারমুটেশন কম্বিনেশন করে বের করতে হবে। একটু মাথা খাটাতে হয় মিসেস ভট্টাচার্য, একটু মাথা খাটালেই। ঝপাং করে টেলিফোনটা রেখে দিল লীনা। তারপর রাগে ক্ষোভে আক্রোশে একা একা ফুঁসতে লাগলো। ফোনটা রেখে ববিরা একটু কাঁধ ঝাঁকালেন। পিছন থেকে একটি কণ্ঠস্বর বলে উঠল, কাজটা ভালো হচ্ছে না কিন্তু স্যার। ববি বিদ্যুৎ গতিতে ঘুরে দাঁড়িয়ে বললেন, তুমি যে চিংড়ি মাছটা খাচ্ছ তার দাম কত জানো? না তো স্যার। আমিও জানি না, কিন্তু 150 টাকার কম হবে না। ও বাবা, বাকিটাও কি স্যার খাও? দাম শুনে না ভারী লজ্জা হচ্ছে আমার। শুধু কি চিংড়ি? চিকেন ছিল না? রুমালি রুটি, চিকেন অ্যাসপারাগাস স্যুপ। ভারী লজ্জা করছে স্যার। করছে তো? করছে। তাহলে আমি যা বলি বা করি তা মুখ বুঝে মেনে নেবে, বুঝলে? ইন্দ্রজিৎ সেন চিংড়ির আর একটা টুকরো মুখে দিয়ে বলল, মেনে না নিয়ে আর উপায় কি স্যার? তবু বলছি যে মেয়েটাকে না আপনি বিপদের মধ্যে ঠেলে দিয়ে ওই ভালো কাজ করছেন না। আপনার মোরালে একটু লাগা উচিত ছিল। আবার ভেবে দেখুন স্যার, ওই আপনার অ্যাডভার্সারিরা মোটেই সুবিধের লোক নয়। তারা ইনফরমেশনের জন্য খুন অবধি করতে পারে। কাউকে না কাউকে তো বিপদে পড়তেই হবে। সবাইকে বাঁচিয়ে কি চলা যায়? আরে তবু উনি আফটার অল একজন মহিলা। আমার কাছে মহিলাও যা, পুরুষও তাই। অনলি পার্সন। আপনি কিন্তু স্যার একটু জুয়েল হার্টেড আছেন। ওই যে ফোনে বললেন আমার নাকি অনেক আগেই মরা উচিত ছিল, এটা থেকে বোঝা যায় আপনার কোনো মায়া দয়া নেই। ইন্দ্রজিৎ, ইউ আর স্টিল ইটিং দ্যাট চিংড়ি। টেস্টফুল, হেলথ গিভিং, কস্টলি। তোমার কৃতজ্ঞতা বোধ নেই? আমি চিংড়িটার আর কোনো স্বাদ পাচ্ছি না স্যার। তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না ইন্দ্রজিৎ। মনে হচ্ছে ইউ আর ইমেন্সলি এনজয়িং ইউর মিল। এদের রান্না যে ভীষণ ভালো স্যার। এনজয় করতে চাইছি না, তবুও থামাতে পারছি না স্যার। এই ক্যালকাটা টু বম্বে ফ্লাইটে না কিছুই ভালো মন্দ খাওয়ালো না স্যার। শুধু দুখানা প্লাস্টিকে মোড়া বিস্কুট আর কফি। বড্ড খিদেও পেয়েছিল স্যার। ইন্ডিয়ান এয়ারলাইন্সে কি ফোন স্যার, কি বলবো। তাই খিদের মুখেই খাচ্ছি, বুঝলেন। তবে স্বাদ না অনেকটাই কম লাগছে স্যার। ববি রায় ভ্রু কুঁচকে ইন্দ্রজিতের দিকে ক্ষণকাল চেয়ে থেকে বললেন, ইজ হি স্মার্ট? হ্যাঁ স্যার, বেশ স্মার্ট। তুমি মার্ডারটা যেভাবে সাজিয়েছো তা কি ফুল প্রুফ? পৃথিবীতে কিছুই ফুল প্রুফ না স্যার। মেয়েটা সন্দেহ করবে না তো? এখনো তো করেনি স্যার, কিন্তু আমার খুন হওয়াটাকে কেন সাজাতে হলো সেটাই বুঝতে পারছি না স্যার। তোমার খুব বেশি বোঝবার দরকারটা কি? তা অবশ্য ঠিক স্যার। তবে সকালে যে আমি লীনা দেবীর কাছে ধরা পড়ে গিয়েছিলাম সেটা কিন্তু পুরোপুরি আমার দোষ নয় স্যার। উনি একটু তাড়াতাড়ি অফিসে এসে পড়েছিলেন। সেই জন্যই তোমার খুন হওয়াটা দরকার ছিল হাঁদারাম। কিন্তু স্যার ওই খাতাটা কেন দেখালেন? ব্যাপারটা তো সব ফাঁস হয়ে গেল যে আমি ওর পিছনে স্পাইং করছি। সেটাও দরকার ছিল, তুমি বুঝবে না। খাচ্ছ খাও। ঠিক আছে স্যার। স্যার ওই কাজটা কিন্তু স্যার ঠিক হলো না। কোন কাজটা? ওই মেয়েটাকে বিপদের মধ্যে ঠেলে দেওয়াটা। ইন্দ্রজিৎ, তুমি একটা সত্যি কথা বলবে? বরাবরই তো বলে আসছি স্যার। তুমি মেয়েটার প্রেমে পড়নি তো? এদের পুডিংটা স্যার একটা রাজা। ওহ কি স্বাদ। আর ইউ ইন লাভ উইথ দ্যাট গার্ল? মেয়েটার চোখ দুটো না স্যার ভারী ভালো। বুঝেছি। ববি রায় কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করলেন। তারপর ইন্দ্রজিতের দিকে চেয়ে বললেন, ক্রাইসিসটা যদি কাটে তাহলে ইউ মে গো অ্যাহেড উইথ দ্যাট গার্ল। থ্যাংক ইউ স্যার। ববি রায় আবার চিন্তিতভাবে খড়জোড়া নরম কার্পেটের ওপর পায়চারি করতে করতে বললেন, আমি মৃত্যুকে এড়াতে পারি না, আর কিছুতেই না। জাল অনেক ছড়িয়ে পাতা হয়েছে, অনেকটাই। শোনো ইন্দ্রজিৎ। বলুন স্যার। আমার মৃত্যুর আগে ইনফরমেশনটা কিল করা চলবে না, কিন্তু আমার মৃত্যু ঘটবার সঙ্গে সঙ্গেই তা কিন্তু করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ পাচ্ছি স্যার।
ভুল করলে চলবে না ইন্দ্রজিৎ। না না স্যার, একদম ভুল হবে না। আমাকে খুন করার পর মেয়েটাকে ওরা খুন করার চেষ্টা করতে পারে। অন্তত দে উইল পাম্প হার ফর ইনফরমেশন। টেক কেয়ার ইন্দ্রজিৎ, মেয়েটা যেন খামোখা না মরে। স্যার, কিন্তু আপনি কখন খুন হবেন স্যার? ববি রায় অসহায়ভাবে মাথা নাড়লেন। জানালার পর্দা সরিয়ে বাইরে চেয়ে বললেন, ওই যে সব দূরে দূরে বাড়ি রয়েছে দেখতে পাচ্ছ, ওখান থেকে টেলিস্কোপিক রাইফেল তাক করে গুলি চালানো হতে পারে। ও বাবা, আমার খাবারে বিষ মেশানো হতে পারে। মাই গড! ইনফ্যাক্ট ইন্দ্রজিৎ, তুমি এতক্ষণ ধরে যেসব সুস্বাদু খাবার খেলে তার মধ্যে সাইনাইড থাকলে আমি অবাক হব না। স্যার, এইভাবে প্রতিশোধ নিচ্ছেন স্যার? খাইয়ে তারপর আবার ভয় দেখিয়ে? আরও কত রকম পথ খোলা আছে ওদের কাছে, শুধু সময়টা জানতে পারলে খুব ভালো হতো। হ্যাঁ স্যার, এই আমাদেরও কাজের কত সুবিধা হয়ে যায় তাহলে। একটা কথা বলবো স্যার? বলো। এই ডিটেকটিভদের না রিভলভার বা পিস্তল না থাকলে না স্যার ভালো দেখায় না। তুমি আমার পিস্তলটা চেয়েছিলে না? হ্যাঁ স্যার, আপনি যদি মরেই যান তাহলে পিস্তলটা অন্তত। তোমার তো লাইসেন্স নেই ইন্দ্রজিৎ। থাক, ওটা আমি লুকিয়ে রাখবো। আমার মৃত্যু অবধি অপেক্ষা করো। তাতে কি লাভ স্যার? এই আপনি মরলে পুলিশ ডেড বডি সার্চ করে ওটা নিয়ে চলে যাবে। এবার কাকে ক্রুয়েল হার্টেড মনে হচ্ছে ইন্দ্রজিৎ? না, আপনাকেই স্যার। কেন? যে নিজের মৃত্যুটাকেই ওরকম হেলা ফেলা করে তার মতো নিষ্ঠুর আর কি আছে? তুমি মুখটা ধুয়ে এসো ইন্দ্রজিৎ। যাচ্ছি স্যার। স্যার, একটা কথা জিজ্ঞাসা করবো স্যার? এই আপনার গলায় ওই অদ্ভুত সোনার চেনটা কেন স্যার? ওটা চেন নয়। তাহলে? স্যাক্রেড থ্রেড, পইতে। তার মানে? ছেলেবেলায় আমার একবার পইতে দেয়া হয়েছিল। মা বলেছিল এ ছেলে তো পইতে গলায় রাখবে না, ছিঁড়ে ফেলে দেবে। তাই সোনার পইতে গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, সেই থেকে আছে। কিন্তু আর সময় নেই ইন্দ্রজিৎ, এবার আমাদের উঠতে হচ্ছে। বাথরুমে গিয়ে চোখে মুখে অনেকক্ষণ ধরে জলের ঝাপটা দিয়ে এলো লীনা। তারপর স্টিরিওতে গান শুনল বহুক্ষণ, ইংরেজি, রবীন্দ্রসঙ্গীত বা শরৎ। অস্থিরতা তবু কমল না। সে ডাল, ড্রাপ, আনড্রামাটিক এবং শেমফুল জীবনযাপন করে। সে এতই সস্তা, এত খেলো, লোকটা তাকে ভাবে কি? ফ্রিজ খুলে ঠান্ডা জল খেলো লীনা। তারপর পেপার ব্যাগ থ্রিলার খুলে বসলো। কোনো লাভ নেই এসব করে, সে জানে, কিন্তু বিছানায় শুয়ে নিশ্চিন্তে ঘুমানো এখনো অসম্ভব। বই রেখে বারান্দায় এসে দাঁড়ালো লীনা। বেশ ঠান্ডা লাগছে। গায়ের গরম চাদরটা ভালো করে জড়িয়ে নিল সে। ভুতুরে নিস্তব্ধ বাড়িতে সে একা জেগে, কোনো মানে হয় না। ববি রায়, এই ববি রায়কে আমার এতটুকু সহ্য হচ্ছে না। ওই বাফুন, ওই ক্লাউন, ওই বর্বরটাকে আর সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়। বলে কিনা আমার মর্টাল ডেঞ্জার আসছে। হঠাৎ স্তব্ধ হয়ে গেল লীনা। মাথার ভিতরে টিকটিক করে উঠল। আজ বিকেলে কি তাকে সত্যিই কেউ অনুসরণ করেছিল? যদি করে থাকে, কেনই বা খুন হলো ইন্দ্রজিৎ সেন? এসব প্রশ্নের কোনো জবাব নেই, কিন্তু জবাব তো একটা লীনার চাই। ঘরে এসে লীনা টেবিল ল্যাম্প জ্বেলে বসে গেল। একটা কাগজে পূর্বাপর ঘটনাবলী সে সাজিয়ে সাজিয়ে লিখতে লাগলো। বড্ড অ্যাব্রাপ্ট। হঠাৎ করে ববি রায়ের তাকে ডেকে পাঠানো এবং তারপর থেকে যা কিছু ঘটছে সবই অস্বাভাবিক এবং দ্রুত গতি। কিন্তু একটা প্যাটার্ন কি ফুটে উঠছে? সে ববি রায়ের দেয়া কোডগুলো পর পর লিখল। বয়ফ্রেন্ড থেকে শুরু করে বার্থডে, আই লাভ ইউ। পারমুটেশন কম্বিনেশন করতে বলেছিল লোকটা। কি চাই পারমুটেশন কম্বিনেশন করব আমি? এর কোনো মানে হয়? তবে লীনা বুঝতে পারল, রহস্য যদি কিছু থেকেই থাকে তবে তা আছে ওই কম্পিউটারের গর্ভেই। কিন্তু সঠিক কোড না পেলে কম্পিউটার তো মুখ খুলবে না। তাহলে টেবিলের ওপর হাতে মাথা রেখে ভাবতে ভাবতে ক্লান্ত লীনা কখন ঘুমিয়ে পড়েছিল। সকালে উঠে টের পেল ঘাড় টনটন করছে, হাত ঝনঝন করছে। নিয়ম মাফিক ফ্রি হ্যান্ড ব্যায়াম করে আসন করে সে খুব গরম জলে গা ডুবিয়ে বসে রইল অনেকক্ষণ।
সাজগোজ সেরে আজ অনেক আগেই অফিসে বেরিয়ে পড়ল সে। ববি রায়ের ঘরে ঢুকে সাবধানে দরজা লক করলো লীনা। তারপর কম্পিউটার টার্মিনালের সামনে এলো। রয় লাভ, নো অ্যাক্সেস। দাঁতে দাঁত টিপে ভাবতে লাগলো লীনা। বয়ফ্রেন্ড আই লাভ ইউ বার্থডে, কি বদমাস লোকটা, কি অসভ্য। এ মা, বয়ফ্রেন্ডের সঙ্গে আই লাভ ইউ করে তারপর বার্থডে মানে বাচ্চা কাচ্চা হওয়ার সংকেত। ছি 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 ছি। আনমনে লীনা কিছুক্ষণ বসে রইল। লোকটা কি পারভার্ট। সারা সকাল নানান রকম কম্বিনেশন করে দেখলো লীনা, কম্পিউটার কোনো সংকেতই দিতে পারল না। তাহলে কি চিট করেছে লোকটা, নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে? ববি রায়ের ঘরে অনেকবার টেলিফোন বাজলো। সুভদ্র সেক্রেটারির মতো লীনাকে কোকিল কণ্ঠে নজনকে জানাতে হলো যে উনি আউট অফ স্টেশন, কবে ফিরবেন ঠিক নেই। বিকেলের দিকে আজও আসবে দোলন, তারা বেড়াবে, কোথাও যাবে, সিনেমা দেখবে গ্লোবে। কিন্তু রোম্যান্টিক বিকেলটা আজ ঠিক টানছিল না লীনাকে। টানছিল ববি রায়ের ওই ভিডিও ইউনিট, তার কোড। কিন্তু কোড আর কিছু বাকি নেই। লীনার মাথাটা একটু পাগল পাগল লাগছিল শেষ দিকে। ভিডিও ইউনিটটার দিকে চেয়ে সে বলল, আই হেট ইউ ববি রায়। বিদ্যুৎ চমক, ববি রায় 8 অক্ষর। লীনা দ্রুত চাবি টিপল, ববি রায়। ভিডিও ইউনিটে প্রাণের স্পন্দন দেখা দিল। লীনা অবাক হয়ে দেখল ইংরেজি অক্ষরে লেখা, বম্বে রোড ধরে ঠিক 25 মাইল চলে যাও, বাঁদিকে একটা মেটে রাস্তা, গাড়ি যায় 3 মাইল, একটা বাড়ি, নাম নীল মঞ্জিল, খুব সাবধান। রিপিট, খুব সাবধান, কেউ যেন তোমাকে অনুসরণ না করে। এই মেসেজটা এক্ষুনি কি করে দাও প্লিজ। লীনা মুখস্থ করে নিয়ে মেসেজটা কিল করে ভিডিও ইউনিট বন্ধ করল। দোলন এসেছে, রিসেপশন থেকে ফোনে জানালো। ট্যাক্সিতে বসে ইন্দ্রজিৎ জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি স্যার? মালাবার হিলসের দিকে একটা বার কাম রেস্টুরেন্টে। বোম্বাই প্রহিবিটেড শহর স্যার, এখানে বার কাম রেস্টুরেন্ট তো নেই। আছে, প্রাইভেটলি আছে। যেখানে যাচ্ছি সেটা খুবই প্রাইভেট জয়েন্ট, হয়তো আমাদের ঢুকতে দেবে না। তাহলে কি করবেন স্যার? তোমাকে প্লেন ভাড়া দিয়ে কলকাতা থেকে আনিয়েছি কেন হাঁদারাম? বুদ্ধি খাটিয়ে এসব সমস্যার সমাধান করার জন্যই তো। তা বটে, কিন্তু কাজের আগে ওরকম ফাঁসির খাওয়া খাওয়ালেন, আর এখন যে শরীর আইডাই করছে স্যার, ঘুমও পাচ্ছে। খাওয়ালাম মানে জোর করে খাইয়েছি নাকি? তুমি তো এসে প্রথম কথাটাই বললে, স্যার আমার ভীষণ খিদে পেয়েছে, জাহাজ পর্যন্ত খেয়ে ফেলতে পারি, বলনি? বলেছি স্যার, খিদে পেয়েছিল তো। তখন তো স্যার আর জানতাম না যে খাওয়ার পর আবার কপালে দুঃখ আছে। বেশি খাও কেন ইন্দ্রজিৎ? বাঙালিরা বড্ড বেশি খায়, তাই কাজ করতে পারে না। গরিবের তো ওটাই দোষ স্যার, মাগনা খাওয়ার ফেলেই দেদার খাই। তবে ভাববেন না স্যার, আমি পারবো, বুঝলেন? ওখানে কি স্যার মারপিট হবে? এই তাহলে অবশ্য। তোমার মারপিটের ধাত নয় ইন্দ্রজিৎ, আমি জানি, কিন্তু বিপদ ঘটলে অন্তত দৌড়ে পালাতে হতে পারে। সেটা পেরে যাবো স্যার, এই পালানোটা না আমার ধাতে খুব সয়। ববি রায় পেছনে হেলান দিয়ে বসলেন। অনেক রাত হয়েছে, মেরিন ড্রাইভ ফাঁকা, হু করছে হাওয়া আর সমুদ্রের কল্লোল। গাড়ি অতি দ্রুত পাহাড়ের গা বেয়ে উঠছিল। কত দূরে স্যার? বেশি দূরে নয়। নার্ভাস লাগছে না তো ইন্দ্রজিৎ? না স্যার, তবে আপনার এই মোডাস অপারেন্ডিটা আমি বুঝতে পারছি না। আগে থেকে বোঝবার দরকার কি? আমার ভূমিকাটা কি হবে স্যার? তোমার ভূমিকা খুব সাধারণ। যদি কিছু হয় তাহলে তুমি পালাবে এবং যত দূর সম্ভব তাড়াতাড়ি পুলিশে একটা খবর দেবে। মিসেস ভট্টাচার্যকে টেলিফোনে জানিয়ে দেবে। উনি মিসেস নয় স্যার, মিস। অল দি সেম। একটু ঝুঁকে ববি ড্রাইভারকে রাস্তার নির্দেশ দিলেন। গাড়ি বাঁক নিল। একটু বাদে যেখানে ববি গাড়িটা দাঁড় করালেন সেই জায়গাটা রেস্টুরেন্টের সম্মুখে নয় বটে, কিন্তু সেখান থেকে রেস্টুরেন্টের দরজা দেখা যায়। দিনের বেলা যেমন ঝাঁ চকচকে লেগেছিল, এখন কিন্তু আর সেরকম লাগছে না। বাইরে আলোর কোনো খেলা নেই, উজ্জ্বলতা নেই, বরং যেন একটু বেশি অন্ধকার লাগছিল।
একটা মাত্র বাল্বের আলো। ড্রাইভারকে অপেক্ষা করতে বলে ববি রায় নামলেন। এসো ইন্দ্রজিৎ। দুজন দ্রুত পায়ে এগোলো। কয়েকটা নিঝুম গাড়ি পার্ক করা রয়েছে রাস্তার দুধারে। গাড়ির চেয়ে সংখ্যায় দ্বিগুণ মোটর বাইক আর স্কুটার। রাস্তায় কোনো লোকই নেই। রেস্টুরেন্টের দরজা আঁট করে বন্ধ। একজন গরিলার মতো চেহারার লোক দরজার পাশে অন্ধকারে গা মিশিয়ে দাঁড়ানো, পাথরের মূর্তির মতো। শান্তভাবে একটু ঝুঁকে উর্দি পড়া একটা হাত বাড়িয়ে গরিলা তাদের বাধা দিল। খুবই নিম্ন কিন্তু গম্ভীর গলায় বলল, ভিতরে যাওয়া বারণ, তোমরা কি চাও? ববি রায় ভারী অমায়িক হেসে বললেন, কাস্টমার। হোয়াট কাস্টমার? গো অ্যাওয়ে। ববি রায় পকেটে হাত দিলেন। একখানা ভাঁজ করা 50 টাকার নোট প্রস্তুত ছিল। গরিলার হাতে সেটা চোখের পলকে চালান হয়ে গেল। গরিলা ভ্রু কুঁচকে বলল, নো কিডিং। দরজাটা সামান্য ফাঁক করে ধরল গরিলা। উদ্দণ্ড নাচ, গান, চেঁচামেচির শব্দ তেড়ে এলো ভিতর থেকে। কানের পর্দায় ধাক্কা দিল উন্মত্ত ড্রামের আওয়াজ। দুজনে টুক করে ঢুকে গেল ভিতরে। ধোঁয়া, শব্দ, ক্যালাইডোস্কোপিক আলোর খেলায় যৌবনের প্রলাপ সমস্ত ঘরটাকে যেন ভেঙে চুড়ে ফেলছে। পায়ের তলায় সুস্পষ্ট ভূমিকম্প। চোখ জ্বালা করে, মাথা পাগল পাগল লাগে। অন্ধকার ও আলোর এমনই পাগল সমন্বয় এবং দ্রুত অপশ্রিয়মান নানা রং যে ভিতরটায় প্রকৃতই কি হচ্ছে তা বোঝা যায় না। তবে মেঝের অনেকটা পরিসর ফাঁকা করে তৈরি হয়েছে নাচের জায়গা। সেখানে ভুতুরে অবয়বের বহু মেয়ে আর পুরুষের শরীর বাজনার আদেশে সঞ্চালিত হচ্ছে বহু ভঙ্গিমায়। ইন্দ্রজিৎ প্রথমটায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়েছিল। কানে এলো ববি রায়ের কঠিন স্বর, চলে এসো, সময় নেই। কোথায় স্যার? কাম অন, আই হ্যাভ টু ফাইন্ড দ্যাট গার্ল। ইন্দ্রজিৎ আর শব্দ করল না। ববি রায়ের পিছু পিছু এগোতে লাগলো। গাঁজা, চণ্ডু, চরস, মদ কি নেই এখানে। নেশার জগৎ যেন কোল পেতে বসে আছে। ববি রায় নৃত্যর পর নরনারীর ভিতর দিয়ে অতিশয় দক্ষতার সঙ্গে এগিয়ে যাচ্ছিলেন। সোজা কথায় তাকেও মাঝে মাঝে বাধ্য হয়ে নেচে নিতে হচ্ছিল। ইন্দ্রজিৎ অতটা পেরে উঠছিল না। তার আর ববি রায়ের মাঝখানে দোল খাওয়া নানা শরীর এসে পড়ছে, কখনো মেয়ে, কখনো পুরুষ, আবার কখনো জোড়া। হাঁপাতে হাঁপাতে ইন্দ্রজিৎ বলল, স্যার, আমি যে আপনার মতো নাচতে জানি না স্যার। এগোবো কি করে? সামটাইম উই ডোন্ট ড্যান্স ইন্দ্রজিৎ, বাট উই আর মেড টু ড্যান্স। তোমাকে নাচতে হবে না, ধাক্কা দিয়ে পথ পরিষ্কার করতে করতে চলে এসো, দে ওন্ট মাইন্ড। নাচের ফ্লোরটা অনায়াসেই পেরিয়ে গেলেন ববি। আর সঙ্গে সঙ্গেই একজন বিশাল চেহারার যুবক তড়িৎ গতিতে এসে তার একটা হাত ধরে ফেলল শক্ত পাঞ্জায়। Wait a moment, please. Are you a member? This place is open for public only up to 7 p.m. It's only for members. ববি রায় চিন্তিত মুখে যুবকটির দিকে তাকিয়ে খুব ভদ্র গলায় বললেন, না, আমি মেম্বার নই, তবে আমার এক বন্ধু আমাকে এখানে নেমন্তন্ন করেছিল। তার নাম চিকা। দৈত্যাকার যুবকটি কি একটু ধন্দে পড়ে গেল। সামান্য একটু দ্বিধা কাটিয়ে উঠে সে মাথা নেড়ে বলল, চিনি না। কে চিকা? খুব সুন্দর একটি মেয়ে। চিকা বলে কেউ নেই এখানে। তার সঙ্গে যে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, রোম্যান্টিক অ্যাপয়েন্টমেন্ট। এখানে তুমি ঢুকলে কি করে? চিকা বলেছিল ডোরম্যানকে ঘুষ দিলে ঢোকা যায়। মাই গড, ইউ ব্রাইবড এ ডোরম্যান? আই ডিড। ঠিক আছে, তুমি এসো আমার সাথে। কোথায়? এদিক দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার একটা চোরা পথ আছে। ডোন্ট স্পয়েল দ্য শাশা। গেট আউট অফ হিয়ার। তাই চলুন স্যার। ববি রায় ইন্দ্রজিতের দিকে ফিরে খুব শীতল গলায় বললেন, যাও, আমাদের ফোর্সকে সিগন্যাল দাও, তারা এবার ঢুকে পড়ুক। এ কথা শুনেই যুবকটি যেন হঠাৎ কুঁকড়ে ছোট হয়ে গেল। ববির হাতটা ছেড়ে দিয়ে বিবর্ণ মুখে বলল, তুমি পুলিশের লোক? কিন্তু আমরা তো প্রাইভেট, পুলিশকে আমরা কখনো ফাঁকি দিই না। যাও ইন্দ্রজিৎ, ডেকে আনো। যুবকটি টপ করে এগিয়ে এসে ইন্দ্রজিতের পদ আটকে দাঁড়িয়ে বলল, জাস্ট আ মোমেন্ট, চিকাকে তোমাদের কি দরকার? দ্যাটস নান অফ ইউর বিজনেস, মিস্টার হাসলার। গিভ মি হার হোয়ার অ্যাবাউটস। দেন হোয়াট? উইল ইউ লিভ? আই শ্যাল। কাম উইথ মি।
যুবকটি ঘরের শেষ প্রান্তে একটি কাউন্টারের পিছনে একখানা কাঁচে ঢাকা ঘরে তাদের নিয়ে গেল। কাঁচের ঘর বলেই বাইরের শব্দ ভিতরে ঢোকে না। যুবকটি দুজনের মুখোমুখি দাঁড়িয়ে ববির দিকে একখানা হাত বাড়িয়ে বলল, তোমার আইডেন্টিটি কার্ড দেখাও। ববি যুবকটির মুখের দিকে চেয়ে তাকে সম্মোহিত করার অক্ষম একটা চেষ্টা করতে করতে পকেটে হাত দিলেন। ইন্দ্রজিৎ ভয়ে চোখ বুজে ফেলল। সে জানে ববি রায়ের ডান পকেটে রিভলভার থাকে। সে আরও জানে ববি রায় যখন তখন যা খুশি করে ফেলতে পারেন। লোকটার হাট বলে কিছু নেই। কিন্তু চোখ খুলে ইন্দ্রজিৎ অবাক হয়ে দেখল ববি রায় একটা আইডেন্টিটি কার্ড যুবকটির নাকের ডগায় খুলে ধরে আছেন। তারপর সেটাকে পকেটে পুরে বললেন, ড্রাগ জয়েন্ট বাস্ট করা আমার উদ্দেশ্য নয়। চিকার বিরুদ্ধেও অভিযোগ কিছু নেই। সে আমাকে একটা ব্যাপারে একটু সাহায্য করবে, ব্যাস। যুবকটি অবিশ্বাসের চোখে ববি রায়ের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। তারপর টেবিল থেকে একটা প্যাড নিয়ে দ্রুত হাতে একটা ঠিকানা লিখে কাগজটাকে ছিঁড়ে ববি রায়ের হাতে দিয়ে বলল, নাও গেট আউট প্লিজ। ববি রায় নির্লজ্জের মতো যুবকটির দিকে হাত বাড়িয়ে বললেন, আর ডোরম্যানকে যে ঘুষটা দিতে হয়েছে সেটার কি হবে? যুবকটি দ্বিরুক্তি করল না। পকেট থেকে মানিব্যাগ বের করে টাকাটা দিয়ে দিল। ববি রায় চলে আসতে গিয়েও ফিরে দাঁড়ালেন। যুবকটি তখনও সন্দেহ কুটিল চোখে চেয়ে আছে তার দিকে। ববি রায় অমায়িকভাবেই বললেন, আমি জানি তুমি চিকাকে এখন টেলিফোন করে সাবধান করে দেবে। আমি হয়তো এই ঠিকানায় গিয়ে ওকে পাবো না, কিন্তু মনে রেখো, আই ক্যান অলওয়েজ কাম ব্যাক। আই শ্যাল বি ব্যাক বিফোর লং। এই হুমকিতে কতদূর কাজ হলো কে জানে। তবে যুবকটি কোনো জবাবও দিল না। যেমন চেয়েছিল তেমনই অপলক চেয়ে রইল। তার পাথুরে দৃষ্টিতে কোনো ভাবের প্রকাশ নেই, যেমন খুনিদের দৃষ্টিতেও থাকে না। ট্যাক্সিওয়ালা ঘুমোচ্ছিল। ববি রায় তাকে মৃদু স্বরে ডেকে জাগালেন। মোটা টাকার চুক্তিতে ট্যাক্সিওয়ালা যদিচ্ছ যাওয়ার জন্য রাজি হয়েছে। ড্রাইভার জিজ্ঞেস করল, आप कहाँ साहब? বান্দ্রা। ট্যাক্সি চলল আবার। ববি রায় পিছনে হেলান দিয়ে চোখ মুছলেন। স্যার, আমিও কি আপনার মতো একটু ঘুমিয়ে নেবো স্যার? আমি ঘুমোচ্ছি না ইন্দ্রজিৎ, সহজে আমার ঘুম আসে না। আমার আসছে স্যার। তুমি ঘুমো। স্যার, এই আপনি কি একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন না? না, মনে রেখো, এখন আমার পালানোর পথ নেই। এয়ারপোর্টের রাস্তায় ওরা অ্যাম্বুশ করবে, হোটেলের ঘরে হানা দেবে, রাস্তায় আক্রমণ করবে। আমার এখন একটাই পথ খোলা আছে, ওরা কিছু বুঝে উঠবার আগেই ওদের ওপর ঝাঁপিয়ে পড়া। স্যার, আপনি আমাকে বলেছিলেন যে এরা ইন্টারন্যাশনাল মাফিয়া গ্রুপ, এরা একা কাজ করে না, এদের অর্গানাইজেশন নাকি বিরাট। তাহলে আপনি একা কি করবেন স্যার? বোকা ছেলে, আমি যে কিছু করতে পারবো তা তো বলিনি, কিন্তু কিছু একটা করতে হবে বলে করে যাচ্ছি। বাংলায় কি একটা কথা আছে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। হ্যাঁ স্যার, হ্যাঁ আছে স্যার, কিন্তু আপনার কি বাঁচবার কোনো আশাই নেই স্যার? মনে তো হচ্ছে না। ইন্ডিয়ান মাফিয়ারা ততটা এফিসিয়েন্ট নয়, অর্গানাইজেশনও দুর্বল। তাই আমি এখনো বেঁচে বর্তে আছি। আর শুধু মারলেই তো হবে না, আমার কাছ থেকে একটা ইনফরমেশনও যে ওদের বের করে নিতে হবে। তাহলে তো স্যার আপনার কোনো আশাই নেই দেখছি। ঠিকই দেখছো। তাহলে স্যার এই বেলা রিভলভারটা আমার কাছে দিয়ে দিন না স্যার। দরকার হলে স্যার আমি গুলি চালিয়ে নেব। তোমাদের বাংলায় আরও একটা কথা আছে ইন্দ্রজিৎ, বাঁদরের হাতে খন্তা। আছে স্যার। তোমার হাতে রিভলভারও যা, বাঁদরের হাতে খন্তাও তাই। তাহলে স্যার একটু ঘুমাই স্যার, এই শরীরটা না ঢিস ঢিস করছে। একটা কথা স্যার, আপনি লোকটাকে একটা আইডেন্টিটি কার্ড দেখিয়েছিলেন না, ওটা কিসের কার্ড স্যার? ববি রায় প্রশ্নটার জবাব দিলেন না। ইন্দ্রজিৎ হতাশ হয়ে চোখ বুঝল। ট্যাক্সি যখন বান্দ্রায় নির্দিষ্ট ঠিকানায় এসে দাঁড়ালো তখন 1:30 বেজে গেছে। আড়া নিঝুম। মস্ত একটা অ্যাপার্টমেন্ট হাউসের সামনে দাঁড়িয়ে ববি আর ইন্দ্রজিৎ একটু স্তব্ধ হয়ে রইল। এবার স্যার? শাট আপ, এসো। ববি রায় কাগজটা খুলে আবার দেখলেন। চিকন মেহতা,
লালওয়ানি অ্যাপার্টমেন্টস, 7 তলা। লিফটে উঠে ববি রায় বললেন, চিকা রেডি আছে, বুঝলে ইন্দ্রজিৎ? থাকবেই তো স্যার, আপনার সঙ্গে অত ভাব ভালোবাসা। ইয়ার কি করো না ইন্দ্রজিৎ, বাঘের খাঁচায় ঢুকতে যাচ্ছ এটা মনে রেখো। চিকাকে ওরা অ্যালার্ট করেছে। দারোয়ান যখন রাত 1:30টায় কাউকে ঢুকতে দেয় তখন বুঝতে হবে তাকে ইনস্ট্রাকশন দিয়ে রাখা হয়েছে। ঘুমটা ঝেড়ে ফেলে অ্যালার্ট হও। লিফট 7 তলা উঠে এলো নিঃশব্দে। ববি রায় এবং ইন্দ্রজিৎ নেমে এলো। করিডর নানা দিকে চলে গেছে। ববি রায় দাঁড়িয়ে দিক ঠিক করে নিলেন। বাঁদিকের করিডরটা গিয়ে দুটো দিকে মোড় নিয়েছে। ডান দিকে চিকা ওরফে চিকনের ফ্ল্যাট। বোম্বেতে স্যার এরকম ফ্ল্যাটের কত ভাড়া? আকাশ প্রমাণ। তাহলে স্যার মহিলা বেশ মালদার বলতে হবে। তা বটে। ববি ডোরবেলে আঙুল রাখলেন। দুবার বাজবার পর ভিতর থেকে ঘুম জড়ানো মেয়েলি গলা শোনা গেল। Who is it? A friend, Bobby. Who is Bobby? A customer, madam. Wealthy customer. Shit! I shall call the police. Don't bother. This is police. Open up. ভিতরটা একটু চুপ মেরে রইল। তারপর চিকা বলল, কি চাও? আমি তো কিছু করিনি। তাহলে ভয় কি? দরজা খোলো, আমার কয়েকটা কথা আছে। Wait, let me dress. একটু বাদে দরজা খুলে যখন চিকা দেখা দিল তখন তার চোখে ভয়, বিস্ময় এবং ঘুম তিনটেরই চিহ্ন রয়েছে। ববি চাপা স্বরে ইন্দ্রজিৎকে বললেন, বিশ্বাস করো না, বম্বে দিল্লি এখন অভিনয়ে কলকাতার চেয়ে অনেক এগিয়ে গেছে। এই মেয়েটি দারুণ অভিনেত্রী। মেয়েটি দারুণ সুন্দরীও স্যার। We met in the evening, isn't it? Come in. Why you have a friend? আমার এই বন্ধু একেবারেই জলঘট, ভয় নেই। চিকার ফ্ল্যাট অসাধারণ সুন্দর। নরম একটা ঘোমটা পড়ানো আলোতেও দামি আসবাবপত্র, গৃহসজ্জা যেটুকু দেখা যাচ্ছিল তা কোটিপতিদের ঘরে থাকে। ববি রায় বসলেন, ইন্দ্রজিৎ। তারপর ববি রায় বললেন, নাও টক বিজনেস। চিকা সোফায় একগুচ্ছ ফুলের মতো এলিয়ে বসে অত্যন্ত তাচ্ছিল্যের সঙ্গে বলল, What business? ববি চিকার দিকে চেয়ে তাকেও সম্মোহিত করার একটা অক্ষম চেষ্টা করতে করতে বললেন, ওরা কারা ছিল চিকা? কারা? যারা আমাদের সি বিচ থেকে ফলো করেছিল। কারা ফলো করেছিল? দুজন লোক। আমি জানি না, শুধু জানি তুমি আমাকে ডিচ করে পালিয়ে গিয়েছিলে। মিস চিকেন মেহতা, আমি জানি তোমাকে ওরা আমাকে ডাইভার্ট করবার জন্য কাজে লাগিয়েছিল মাত্র। তুমি ওদের দলের কেউ নও। চিকা তার রোপটা একটু ভালো করে গায়ে জড়িয়ে নিয়ে বলল, আমাকে কেউ কাজে লাগায়নি। চিকা অত চিপ নয়। টক সেন্স চিকা, আমি তোমাকে এখনই থানায় তুলে নিয়ে যেতে পারি। পারো না, তুমি পুলিশের লোক নও। ববি যে তর্কযুদ্ধে এঁটে উঠছেন না এটা বুঝতে পেরে ইন্দ্রজিৎ ফিসফিস করে বলল, আপনার আইডেন্টিটি কার্ডটা বের করুন না স্যার, রিভলভারটাও। চুপ করো বন্ধু। ইন্দ্রজিৎ চুপ করে গেল, কিন্তু সেটা ধমক খেয়ে নয়, চোখের কোণা দিয়ে সে একটা খুব শব্দহীন সঞ্চার টের পেল। দক্ষ ডিটেকটিভদের মতোই চমকে না উঠে খুব ধীরে মুখ ফিরিয়ে সে দেখল চিকার বেডরুমের দরজা খুলে গেল। অন্ধকার ঘর থেকে দুটো আবছায়া মূর্তি দরজার ফ্রেম জুড়ে দাঁড়ালো। স্যার! আহ ইন্দ্রজিৎ! স্যার দয়া করে ঘাটটা একটু ঘোরাবেন, বিপদ গভীর। ববি তাকে আমল না দিয়ে চিকার দিকে চেয়ে বললেন, কি করে বুঝলে যে আমি পুলিশ নই? জবাবটা চিকা দিল না, কিন্তু জবাবটা এলো ববি রায়ের পেছন থেকে একেবারে পরিষ্কারভাবে। আমরা জানি মিস্টার রয়। ববি বিরক্তির চোখে পর্যায়ক্রমে দুজনের দিকে তাকালেন, তারপর হতাশ গলায় বললেন, এরা তো তারা নয় যারা আমাকে সি বিচ থেকে ফলো করেছিল। চিকার পিছনে দাঁড়ানো লোকটা মৃদু হেসে বলল,
তাদের পক্ষে হসপিটালের বিছানা ছেড়ে এখানে উপস্থিত হওয়া সম্ভব ছিল না। দুজনেরই কম্পাউন্ড ফ্র্যাকচার, একজনের অবস্থা খুবই গুরুতর। ওরা নভিস, কিন্তু মনে হচ্ছে তোমরা নও। না না মিস্টার রয়, আমরা সম্পূর্ণ পেশাদার। উই নো আওয়ার বিজনেস। ববি রায় পেছনে হেলান দিয়ে খুব আয়েশ করে বসলেন, বললেন, দেন টক বিজনেস। চিকা উঠল। খুব লীলায়িত ভঙ্গিতে শরীরের সমস্ত উঁচু নিচু জায়গাগুলোকে খেলিয়ে আর মোড়া ভাঙল। একটা মিষ্টি হাই তুলে বলল, কারো ড্রিঙ্কস চাই? কেউ জবাব দিল না। শুধু ইন্দ্রজিৎ চাপা গলায় বলল, স্যার মাগনা ব্র্যান্ডি একটু মেরে নেবো স্যার। শুনেছি ব্র্যান্ডি নাকি খুব বল কারো, নার্ভাসনেসও কেটে যায়। না ইন্দ্রজিৎ, তোমাকে খুব নর্মাল থাকতে হবে। তাহলে স্যার একটা সিগারেট ধরায় অন্তত। ওরা ধরাতে দেবে না, পকেটে হাত দিলেই গুলি চালাবে। ও বাবা, তাহলে আর দরকার নেই স্যার, আমি স্মোকিং চিরতরে ছেড়ে দিচ্ছি স্যার। ববি লোকটার দিকে চেয়েছিল। চিকা ববির দিকে অর্থপূর্ণ একটু হাসি আর কটাক্ষ ছুঁড়ে দিয়ে যেন ভেসে ভেসে শোয়ার ঘরে চলে গেল। ক্লিক শব্দে বন্ধ হয়ে গেল দরজা। চিকার পরিত্যক্ত জায়গায় লোকটা বসল, তারপর বলল, মিস্টার রয়, দুখানা হাত এমনভাবে রাখো যাতে সবসময় দেখা যায়। কোনো মুভমেন্ট করো না। বি কেয়ারফুল, উই আর নার্ভাস পিপল। জানি, আই নো এভরিথিং অফ দিস ট্রেড। নাও টক বিজনেস। তোমার নাম কি? কল মি বস। ববি হঠাৎ ইন্দ্রজিতের দিকে চেয়ে বললেন, শোনো ইন্দ্রজিৎ, যতদূর মনে হচ্ছে এরা বাংলা জানে না। আমারও তাই মনে হচ্ছে স্যার। তাই বলে রাখছি, যাই ঘটুক না কেন তোমাকে কিন্তু পালাতেই হবে। পালাবো? এই সেই কপাল করে এসেছি স্যার। দরজায় যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে খোলা রিভলভার। জানি ইন্দ্রজিৎ, একটা সময় আসবে যখন দুজনকেই আমি আমার দিকে ডাইভার্ট করতে পারবো। যদি পারি তাহলে তুমি খুব সামান্য সময় পাবে পালাবার, কয়েক সেকেন্ড মাত্র। পালিয়ে কোনো হোটেলে গিয়ে উঠবে, তারপর মিসেস ভট্টাচার্যকে ফোন করবে। মিসেস নয় স্যার, মিস। একই কথা। যেটা ভাইটাল ইম্পর্টেন্ট তা হলো মেসেজটাকে কিল করা। কিন্তু কিন্তু কোডটা স্যার? আমার নামটাই কোড। আর একটা কথা, পালাতে পারলে কাল সকালের ফ্লাইটে কলকাতায় ফিরে যেও। লুক আফটার মিসেস ভট্টাচার্য, সি ইজ ইন ডেঞ্জার। বস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, নিজেদের মধ্যে কথা বলে কোনো লাভ নেই, সময় নষ্ট হচ্ছে। বস ভ্রু কুঁচকে পর্যায়ক্রমে দুজনকে দেখে নিচ্ছিল। তারপর ববির দিকে চেয়ে বলল, হে ইউ, ওঠো, দেওয়ালের কাছে চলে যাও। দু হাত ওপরে তুলে দেওয়ালের দিকে মুখ করে দাঁড়াও। ববি বাধ্য ছেলের মতো উঠলেন এবং নির্দেশ মতো দাঁড়ালেন। বস তার সেঙাতের দিকে চেয়ে বলল, ফিক্স হিম। দ্বিতীয় লোকটা অত্যন্ত দক্ষ এবং অভ্যস্ত হাতে ববির পকেট টকেট হাতড়ে দেখল তেমন কিছুই নেই। তোমার সেই ছোট বন্দুকটা কোথায়? হোটেলে ফেলে এসেছি। ঠিক আছে, বসো। ওই দ্বিতীয় লোকটাকে? আমার সঙ্গী। বস এবার ইন্দ্রজিৎকে অনুরূপ নির্দেশ দিল। তার কাছে অবশ্য একটা পকেট নাইফ পাওয়া গেল, একটা রবার্ট হোসের টুকরো। দ্বিতীয়টা মানুষকে ছোটখাটো আঘাত করার পক্ষে কিন্তু চমৎকার। মাথায় মারলে যে কেউ কিছুক্ষণের জন্য চোখে অন্ধকার দেখবে। বস ববি রায়ের দিকে চেয়ে বলল, এবার কাজের কথা মিস্টার রায়, আমরা কোর্টটা চাই। কিসের কোর্ট? তুমি শান্তি চাও না যুদ্ধ? স্বাধীনতা চাই, আমাদের ছেড়ে দাও। কথায় কথা বাড়ে। তুমিও অ্যামেচার নও মিস্টার রয়। তোমার অতীত নিয়ে আমরা অনেক রিসার্চ করেছি। ইলেকট্রনিক্সে তুমি বিশ্বের 1 নম্বর। তুমি যে কোনো রাডারকে ইলেকট্রনিক্স তন্ত্রজাল দিয়ে আচ্ছন্ন করে অকেজো করে দিতে পারো। তুমি যে কোনো সুপার কম্পিউটারে মাইক্রোচিপ বানাবার ক্ষমতা রাখো। তার চেয়েও বড় কথা, তুমি যে কোনো ক্রাইটন যন্ত্র বানানোর ক্ষমতা রাখো, তা 1000 মাইলের মধ্যে যে কোনো পরমাণু বোমকে তার নিজের বেসেই বিস্ফোরিত করতে পারে। ইউ আর ডেঞ্জারাস পারসন মিস্টার রয়। আমি একটি বেসরকারি মাল্টি ন্যাশনালের সামান্য কর্মচারী মাত্র। ইলেকট্রনিক্সে আমার কিছু হাতযশ আছে ঠিকই, কিন্তু তুমি যা জেনেছো তা হাস্যকর রকমের বাড়াবাড়ি। এক সময় আমি ইলেকট্রনিক্স নিয়ে অনেক খেলা খেলেছি বটে, কিন্তু এখন কেবলমাত্র চাকরি করি। চাকরির বাইরে কিছু নয়।
এই চাকরিটা তোমার ক্যামোফ্লেজ, আমরা সব জানি। তোমরা আসলে কারা? আমরা চটে গেলে তোমার শত্রু আর খুশি থাকলে তোমার বন্ধু। যুদ্ধ চাও না শান্তি? তোমরা কি ভারতীয় মাফিয়া? বলতে পারো। তোমাদের বস কে? জেনে লাভ কি? আমাদের বস অত্যন্ত সম্ভ্রান্ত ব্যক্তি, তুমি তার টিকিটও নাগাল পাবে না। আচ্ছা, তুমি কি আজে বাজে কথা বলে সময় কাটাতে চাইছো? লাভ নেই, আমরা তোমাদের দুজনকে অজ্ঞান করে এখান থেকে তুলে নিয়ে যাও। আমাদের ডেরা খুব ভালো জায়গায় নয় মিস্টার রায়, সেখানে একটা টর্চারিং চেম্বারও আছে। থাকাই স্বাভাবিক। আচ্ছা, কোডটা বললে কি আমরা মুক্তি পাবো? আমরা তো বোকা নই। কোডটা বলার পর কলকাতায় আমাদের এজেন্টকে জানাবো, সে কোডটা ফিট করবে এবং কম্পিউটারে মেসেজ নিয়ে ভেরিফাই করবে। এ কাজে সময় লাগে মিস্টার রায়, ততদিন তুমি আর তোমার বন্ধু আমাদের মহামান্য অতিথি। এই ফ্ল্যাটে কি আমরা থাকবো? না, অন্য ব্যবস্থা আছে। ভালো ব্যবস্থা? সেটা কিরকম? বাথরুম পরিষ্কার, ঘরে কার্পেট এবং টিভি আছে তো? রাঁধুনি কেমন? আমার এই বন্ধু কিন্তু খুব পেটুক। লোকটা হাতঘড়ি দেখে নিয়ে বলল, তুমি বড্ড বেশি সময় নিচ্ছ মিস্টার রায়, আমরা আর কোনো সময় দিতে পারবো না। ইন্দ্রজিৎ, তৈরি হও। বস উঠে দাঁড়ালো আর সঙ্গে সঙ্গে ববি রায় বসা অবস্থা থেকে হঠাৎ মেজে গড়িয়ে পড়লেন, সোফা ও সেন্টার টেবিলের মাঝখানকার সংকীর্ণ পরিসরে। ইন্দ্রজিৎ কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছিল, কারণ জীবনে আর কখনো কোনো লোককে সে ডাঙায় সাঁতার কাটতে দেখেনি। আর কি নিখুঁত স্ট্রোক আর গতি! ববি রায় যে ডাঙায় এমন অসাধারণ সাঁতার দিতে পারেন তা কে জানতো। কার্পেটের ওপর পড়েই তিনি চোখের পলকে মেঝের অনেকটা পেরিয়ে গিয়ে বসের গোড়ালিতে কি একটা কারুকাজ করলেন। ও গড! বস চেঁচিয়ে উঠে এক পায়ে লাফাতে লাগলো। দরজার পাহারাদার খোলা পিস্তল হাতে ছুটে আসতেই উত্তেজিত ইন্দ্রজিৎ এক লাফে দরজায়। পালাতে সে সত্যিই ওস্তাদ। দরজাটা খুলে বেরিয়ে যেতে তার কি 1 ন্যানো সেকেন্ডও লেগেছে। আলোর গতিবেগকেও কি হার মানায়নি সে। ববি রায় যদি ডাঙায় সাঁতার কাটতে পারেন, তো ইন্দ্রজিৎ পারে সিঁড়িতে স্কি করতে। বাস্তবে কি 7 তলা উঁচু থেকে অতগুলো সিঁড়ি সে একজন সুদক্ষ স্কিবাজের মতোই পেরিয়ে এলো। 1 তলায় নেমে সে বোকার মতো তাড়াহুড়ো কিন্তু করল না। এসব বাড়িতে দরওয়ানরা সারা রাত চৌকি দেয়, সুতরাং সে খুব শান্তভাবে শীষ দিতে দিতে বেরিয়ে এলো রাস্তায়। সে জানে ববি এতক্ষণে খুন হয়ে গেছেন, তবে খুন হওয়ার আগে খুনিদের বিস্তর নাকাল করেছেন নিশ্চিত। বহুত ঝামেলাবাজ লোক। কিন্তু ডিটেকটিভ ইন্দ্রজিতের হঠাৎ মনে হলো, ববি যদি কোডটা ওদের না বলে থাকেন, তাহলে হয়তো এক্ষুনি খুন হবেন না, পরে হবে। যাই হোক, আপাতত খুনিরা ইন্দ্রজিতের পিছু নেয়নি দেখাই যাচ্ছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই নেবে। ইন্দ্রজিৎ একটা ট্যাক্সি পেয়ে গেল। একটা হোটেলে পৌঁছে যেতে তার বিশেষ সময় লাগলো না। তারপর আধ ঘন্টার মধ্যেই পেয়ে গেল কলকাতার লাইন। লিনার ঘরে টেলিফোন বাজার নির্ভুল শব্দ হচ্ছে। তিনবার বাজতেই ওপাশ থেকে মেয়েলি গলা বলে উঠল, হ্যালো মিস ভট্টাচার্য? হ্যাঁ, কে বলছেন? আমি ববি রায়ের এক বন্ধু। বন্ধু? কি ব্যাপার বলুন তো? ব্যাপারটা না ভালো নয় মিস ভট্টাচার্য। ওর কিছু হয়েছে? উনি গভীর বিপদে পড়েছেন। মারা গেছেন কি? দৃশ্যটা আমি চোখে দেখে আসিনি বুঝলেন, তবে বিশেষ বাকিও নেই। উনি আপনাকে একটা খবর দিতে বললেন। ওরটা হলো ববি রায়। মেসেজটা এক্ষুনি কি করা দরকার পারবেন? আপনার নামটি কি বলুন তো? আমার নাম? আমার আসল নাম না ছদ্মনাম, কোনটা জানতে চান? এই আসল নামটা এখন বলা যাবে না মিস ভট্টাচার্য, তবে ছদ্মনামটা হলো এই, দাঁড়ান একটু ভেবে বলি। আমার ছদ্মনামটা হলো এই মহেন্দ্র সিং। আপনারা দুজনেই কি জোকার? গলাটা চেনা লাগছে, কেন বলুন তো? টেলিফোনে তো সকলের গলায় এরকম চেনা চেনা লাগে না। মোটেই নয়। যাকে ববি রায়ের সঙ্গে কি আপনারা দেখা হবে? ভগবান জানেন। কারা ওকে মারার চেষ্টা করছে? জানি না বুঝলেন, তবে
তবে আপনিও সাবধানে থাকবেন। আপনি বড্ড বেশি জেনে ফেলেছেন মিস ভট্টাচার্য। ববি রায় অত্যন্ত খারাপ লোক। জেনে শুনে একজন মহিলাকে এরকম বিপদের মধ্যে ঠেলে দেওয়া এটা কাপুরুষের কাজ। দেখা হলে ববি রায়কেও কথাটা বলবেন। হি ইজ আ কাওয়ার্ড। বলবো ম্যাডাম, কিন্তু কোডটার কি হবে? মেসেজটা যে কিল করা দরকার। ববি রায়কে এ কথাও বলবেন যে আফটার আ লং ওয়াইল্ড গুড চেস কোডটা আমি ভেবে বার করি। ওই মেগালোম্যানিয়াকটা যে নিজের নামটাকেই কোড হিসেবে ব্যবহার করতে চাইবে, এটা আমার আগেই অনুমান করা উচিত ছিল। আপনি তো সাংঘাতিক বুদ্ধিমতী। ওকে এ কথাটাও বলে দেবেন যে মেসেজটা আজ বিকেলেই আমি কি করে দিয়েছি। থ্যাংক ইউ ম্যাডাম। এর জন্যই ববি রায় নরকে বসেও না আপনাকে আশীর্বাদ করবেন। ওর আশীর্বাদের আমার দরকার নেই। লেট হিম গো টু হেল। হি ইজ গোয়িং ম্যাডাম, এতক্ষণে। লীনা সশব্দে রিসিভার নামিয়ে রাখল। আজ তার ঘুম আসেনি। চোখের পাতা সে এক করতে পারছে না বিছানায় শোয়ার পর থেকে। মাঝরাতের এই ভুতুরে টেলিফোনে ঘুমের সামান্য রেশটাও তার কেটে গেল। উঠে এসে বারান্দায় গিয়ে দাঁড়ালো। ঠান্ডা বাতাসের হিলিবিলি অনুভব করলো শরীরে অনেকক্ষণ। ববি রায় কি তাহলে সত্যিই মারা গেছেন? সত্যি? কেউ মরলে তার কি দুঃখ পাওয়া উচিত নয়? যাই হোক, লোকটা তার কোনো ক্ষতি তো করেনি, একটু আত্র অপমান করেছে মাত্র। তার জন্য কি লোকটার মৃত্যুতে নির্বিকার থাকা সম্ভব? কম্পিউটারে রহস্যময় মেসেজটার কথা ভাবছিল লীনা। কোথায় সেই বম্বে রোড? কোথায় কোন ধ্যারে গোবিন্দপুরের নীল মঞ্জিল? কার দায় পড়েছে সেখানে যাওয়ার? লীনা দেখছিল রাস্তায় কতগুলো গাড়ি দাঁড়িয়ে, রোজই থাকে। গ্যারেজের অভাবে কত লোক রাস্তায় গাড়ি ফেলে রাখে। কিন্তু হঠাৎ লীনার মনে হলো একটা গাড়ির ভিতরে অন্ধকারে একটা সিগারেটের আগুন ধেয়ে উঠল। লীনার শরীর শিউরে উঠল হঠাৎ। শেষ রাতে লীনার ঘুম হলো বটে, কিন্তু সেই ঘুম দুঃস্বপ্নে ভরা, যন্ত্রণায় আকীর্ণ। বহুবার চটকা ভেঙে চমকে জেগে গেল সে। আবার অস্বস্তিকর তন্দ্রা এলো। শেষ অবধি 5টার সময় বিছানা ছাড়ল সে। কিছুক্ষণ আসন আর খালি হাতের ব্যায়াম করল। কনকনে ঠান্ডা জলে স্নান করলো শাওয়ারের নিচে দাঁড়িয়ে। তবু জন্মনে হলো না সে। মনটা কেন যেন ভীষণ ভার। আজ নড়তে চড়তে ইচ্ছে করছে না। খুব কড়া কালো কফি খেলো সে 2 কাপ। গরমে জিভ পুড়ে গেল, কিন্তু কফির কোনো শারীরিক প্রতিক্রিয়া অনুভব করতে পারল না সে। একটা চাদর গায়ে জড়িয়ে পায়ে চটি গলিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে ফটকের কাছে গেল। কাল রাতে যে গাড়িটাকে দেখেছিল সেটা যে কোনটা তা দিনের আলোয় চিনতে পারল না। ছোট গাড়ি, সম্ভবত ফিয়াট। এর বেশি আর কিছুই আন্দাজ করা যায়নি ওই বারান্দা থেকে। অবশ্য লীনার মনে হলো সে একটু বাড়াবাড়ি করে ফেলছে। মধ্যরাতে কত লোক কত কাজে বেরোয়, সেরকম কিছুই হবে। মহেন্দ্র সিং নামক জোকারটি অবশ্য তাকে সাবধান করে দিয়েছিল। সেরকম সতর্কবাণী কি ববি রায় কিছু কম উচ্চারণ করেছে? ববি রায়, এই 4 অক্ষর ভাবতে ভাবতে আজ ভারী কষ্ট হলো লীনার। যেসব পুরুষেরা মেয়েদের দাবিয়ে চলে, তাদের পৌরুষের অহংকার হিমালয় প্রমাণ, যারা অতিশয় এক দেশদর্শী, সেই সব পুরুষ সভিউনিস্টদের একজন হলেন ববি রায়। তবু লোকটাকে যদি সত্যিই কেউ খুন করে থাকে, তবে আরো অনেক রাত্রি ধরেই লীনা ঘুমোতে পারবে না। বারবার দুঃস্বপ্ন দেখে ঘুম ভাঙবে। বাড়িতে থাকতে ভালো লাগছিল না লীনার। আজ সে সময় হওয়ার অনেক আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়বে বলে তৈরি হয়ে নিল। আজ ব্রেকফাস্ট টেবিলে বহুকাল বাদে তার মা বলল, লীনা ডিয়ার, তোমাকে একটু রোগা দেখাচ্ছে কেন? বেশি ডায়েটিং করছো নাকি? এ কথা শুনে লীনা ভারী কৃতজ্ঞ বোধ করলো। যা হোক, তার মা তাহলে তাকে লক্ষ্য করেছে। তবে খুব খুশি হলো না লীনা। বলল, থ্যাংক ইউ ফর টেলিং। তাদের বাড়িতে বাঁধানো বঙ্কিম, বাঁধানো রবীন্দ্রনাথ, বাঁধানো শরৎচন্দ্র আছে। তবু তাদের পারিবারিক বন্ধন বলে কিচ্ছু নেই। এ বাড়িতে কারোর অসুখ হলে সেবা করতে নার্স আসে বা নার্সিং হোমে যেতে হয়। কারোর কোনো ব্যক্তিগত সমস্যা বা সংকট দেখা দিলে তা শুনবার মতো সময় কারণ নেই।
সবাই এত স্বাধীন ও সম্পর্কহীন যে লিনার মনে হয় সে মরে গেলেও এ বাড়ির কেউ কাঁদবে না। গাড়িতে উঠে স্টার্ট দেওয়ার আগে লিনা খানিকক্ষণ চুপ করে বসে রইল। ববি রায়, 4টি অক্ষর আবার মনে বিষাদ এনে দিল আজ। গাড়িটার জটিল প্যানেলের দিকে মনে চেয়ে রইল লিনা। এত যন্ত্রপাতি, এত বেশি গ্যাজেটস একটা মোটর গাড়িতে যে কি দরকার। গ্লাভস কম্পার্টমেন্টটা কোনোদিনও খোলেনি লিনা। কি আছে ওটার মধ্যে? লিনা অলস হাতে খোলার চেষ্টা করল, খুলল না। ওপরে একটা লাল বোতাম রয়েছে, সেটায় চাপ দিল লিনা, তবু খুলল না। চিন্তিতভাবে একটু চেয়ে রইল সে। এই বুদ্ধিমান গাড়িটার সঙ্গে তার যেন একটা সখ্য গড়ে উঠেছে ঠিকই, যদিও গাড়িটা পুরুষের গলায় কথা বলে। তবু প্রাণহীন বস্তুপুঞ্জকে মহিলা ভাবতেই ছেলেবেলা থেকে শেখানো হয়েছে লিনাকে। এই গাড়িটা সুতরাং মেয়েই। এই শখের সব রহস্য লিনা ভেদ করেনি বটে, কিন্তু আজ এই গ্লাভস কম্পার্টমেন্টটা তাকে টানল। ববি রায় কি একবার বলছিলেন যে ওর মধ্যে একটা রিভলভার বা পিস্তল আছে? ঠিক মনে পড়ল না। একটু নিচু হয়ে প্যানেলের তলাটা দেখল লিনা। নানা রঙের নানান রকম সুইচ, গোটা চারেক হাতলের মতো বস্তু। কোনটা টানলে বা টিপলে কোন বিপত্তি ঘটে কে জানে। লিনা গ্লাভস কম্পার্টমেন্টের তলায় সুইচের মতো একটা জিনিস চেপে ধরল আঙুল দিয়ে। প্রথমটায় কিছু ঘটল না, তারপর হঠাৎ শ্বাস ফেলার মতো একটা শব্দ হয়ে আস্তে করে ঢাকনাটা খুলে গেল। ছোট্ট একটা বাক্সের মতো ফোকর, ভিতরে মৃদু একটা আলো জ্বলছে। লিনা উঁকি দিয়ে দেখল ভেতরে একটা প্লাস্টিকের ম্যাটের ওপর ঠান্ডা একটা সুন্দর পিস্তল শুয়ে আছে। পাশে একটা প্যাকেট গোছের জিনিস। লিনা পিস্তল বন্দুক ভালোই চেনে, তার বাবার আছে, মায়ের আছে, দাদারও আছে। একসময় লিনা নিজেও শুটিং প্র্যাকটিস করেছে কিছুকাল। হাত বাড়িয়ে পিস্তলটা সে বের করে আনলো। বেশ ভারী, 32 বোরের পিস্তল। ক্লিপের ভিতর দিয়ে গুলির ক্লিপ লোড করতে হয়, 2টো অতিরিক্ত ক্লিপও রয়েছে ভিতরে। প্যাকেটের মধ্যে থেকে লিনা সে 2টো বের করে এনে দেখল, আর দেখতে গিয়ে পেল একটা চিরকুট, একটা প্যাকেটের মধ্যে সযত্নে ভাঁজ করে রাখা। চিরকুটটা সামান্য কাঁপা হাতেই খুলল লিনা। ববি রায়ের হাতের লেখা অতিশয় জঘন্য, পাঠোদ্ধার করাই মুশকিল। ডাক্তারদের প্রেসক্রিপশন সাধারণত এই রকম অবৈধভাবেই লেখা হয়ে থাকে, যা কম্পাউন্ডার ছাড়া আর কেউ বোঝে না। লিনা অতি কষ্টে প্রথম বাক্যটা পড়ল, আর তার গা রি রি করে উঠল রাগে। লেখা, Mrs. Bhattacharya, if you are not an idiot as I have anticipated, then you will find this note without much trouble. রাগের চোটে চিরকুটটা দলা পাকিয়ে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল লিনা। তারপর মনে পড়ল ববি বোধহয় বেঁচে নেই। যদি লোকটা মরে গিয়েই থাকে তবে খামোখা রাগ করার কোনো মানেই হয় না। লিনা চিরকুটটা তার ব্যাগে পুরল, পিস্তল এবং গুলির ক্যাপ আবার যথাস্থানে রেখে দিল। তারপর গাড়িতে স্টার্ট দিল। অফিসে পৌঁছে লিনা আগে সমস্ত মেসেজগুলো চেক করলো, কয়েকটা চিঠিপত্র ফাইল করলো, কিছুক্ষণ টাইপও করতে হলো, কয়েকটা ফোনের জবাবও দিয়ে দিল। তারপর ববির ঘরে ঢুকে দরজা লক করে দিল সে। চিরকুটটা বের করে আলোর নিচে ধরল। অনেকক্ষণ সময় লাগলো বটে, কিন্তু ধীরে ধীরে সে চিরকুটটা পাঠোদ্ধার করতে লাগলো। প্রথম বাক্যটার পরে লেখা, আপনি যদি কোডটা পেয়ে থাকেন তবে নীল মঞ্জিলের কথা জেনে গেছেন। যদি না পেয়ে থাকেন তবে ধরে নিতে হবে আমার বরাত খারাপ। আর আমার বরাত যদি ততদূর ভালো হয়েই থাকে, অর্থাৎ আপনি যদি নিতান্ত আকস্মিকভাবেই কোডটা আবিষ্কার করে ফেলে থাকেন, তবে বাকি কাজটাও দয়া করে করবেন। মনে রাখবেন, অপারেশন নীলমঞ্জিল যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ। আরও মনে রাখবেন, মোটেই ইয়ার্কি করছি না, আমার মৃত্যুর পর আপনার বিপদ বেড়ে যাবে। যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমার ওপরেই ওদের নজর থাকবে বেশি, কিন্তু আমার মৃত্যুর পর ঈশ্বর আপনার সহায় হন। আপনার মস্তিষ্ক যথেষ্ট উন্নত মানের নয় জানি, তবু নীলমঞ্জিলের জন্য আপনাকে বেছে নেওয়া ছাড়া আমার বিকল্প ছিল না। আপনি নির্বোধ বটে,
কিন্তু সেই সঙ্গে যদি আবার ভীতুও হয়ে থাকেন, তবে ববি রায়ের আর কি করার থাকতে পারে? এই নোটটা অবিলম্বে পুড়িয়ে ফেলবেন। লীনা চিরকুটটা পোড়ালো বটে, কিন্তু তার আগে রাগে আক্রোশে সেটাকে ছিঁড়ে কুচি কুচি করলো। মস্ত ছাইদানির ভিতর সেগুলোকে রেখে একজন বেয়ারার কাছ থেকে দেশলাই চেয়ে এনে তাতে আগুন দিল আর বিড়বিড় করে বলল, গো টু হেল, গো টু হেল, আই হেট ইউ, আই হেট ইউ। কিন্তু রাগ জিনিসটা বহুক্ষণ পুষিয়ে রাখা যায় না। তা একসময় প্রশমিত হয় এবং অবসাদ আসে। নিজের চৌখুপি ঘরটায় চুপচাপ বসে থেকে লীনা রাতের অনিদ্রা আর রাগের পরবর্তী অবসাদে ঝুম হয়ে বসে রইল। নীলমঞ্জিলের জন্য ওই হাম্বাকটা আমাকে বেছে নিয়েছে। ইস, কি আবদার! উনি বললেই লীনাকে সবকিছু করতে হবে নাকি? লীনা কি ওর কৃতদাসী? সে 10টা 5টা চাকরি করে বটে, কিন্তু তার বেশি কিছু নয়। রোজকার মতোই দোলন এলো ঠিক বিকেল 5টায়। লীনা নেমে এলো নিচে। দুজনে গাড়িতে চেপে বসলো। লীনা, আজ তুমি ভীষণ গম্ভীর। গম্ভীর থাকার কারণ ঘটেছে দোলন। ঘটেছে নয়, ঘটে আছে। তোমার এই গাম্ভীর্যটা না আজকাল পার্মানেন্ট ব্যাপার হয়ে গিয়েছে। এখন তোমার কাছে আসতেই ভয় করে। তাই বুঝি? ঠিক আছে, চাকরিটা আগে ছেড়ে দিই, তখন দেখবে আমি কেমন হাসি খুশি। চাকরির জন্য কি তুমি গম্ভীর? এই যে শুনলাম তোমার রকচটা বস এখন কলকাতায় নেই। নেই, কিন্তু না থেকেও আছে। ইনফ্যাক্ট আমার বস হয়তো এখন ইহলোকেই নেই। বলো কি? খবরটা এখনো অথেন্টিক নয়। উড়ো খবর? তাহলে কি হবে লীনা? কি করে বলবো? তোমার চাকরিও কি যাবে? তা কেন? আমি কি ববি রায়ের চাকরি করি? আমি কোম্পানির এমপ্লয়ি। পুরনো বসের জায়গায় নতুন একজন আসবে। তাহলে তুমি এমন গম্ভীর কেন? ববি রায় তো তোমাকে খুব অপমান করতেন শুনি। সে বিদায় হয়ে থাকলে তো ভালোই। চুপ করো তো বুদ্ধু, গাড়ি চালাতে চালাতে বেশি কথা বলতে নেই। তা বটে। লীনার চোখ জ্বালা করছিল, বুকটা এখনো ভার। নকল দাড়িগোপ যে এত খারাপ জিনিস তা জানা ছিল না ইন্দ্রজিতের। আঠা যত শুকোচ্ছে তত টেনে ধরছে মুখের চামড়া, চুলকোচ্ছেও ভীষণ। তাছাড়া এইসব দাড়িগোপের মেটেরিয়াল নিশ্চয়ই ভালো না, বিশ্রী বোটকা গন্ধ আসছে। দুর্গাচরণ অবশ্য বলছিল এইসব দাড়িগোপ সংগ্রহ করা হয় মৃতদের দাড়িগোপ থেকে। দুর্গাচরণটা মহা ফক্কর। গোঁফের একটা চুল নাকে বারবার ঢুকে যাচ্ছে। কয়েকবার হ্যাঁচো হয়েছে ইন্দ্রজিতের। পাগড়িটা মাথায় এঁটে দিয়ে দুর্গাচরণ বলেছিল, শোন বুদ্ধু, কোনো শিখ ট্যাক্সি ড্রাইভারের গাড়িতে উঠবি না। তোর ছদ্মবেশটা শিখদের মতো হলেও তুই তো আর ওদের ভাষা জানিস না, বিপদে পড়ে যাবি। খুবই সময়চিত উপদেশ, সে সন্দেহ নেই, কিন্তু কপাল খারাপ হলে আর কি করা যাবে। গোটা 5 ট্যাক্সি ট্রাই করার পর যেটা তার নির্দেশ মতো যদিচ্ছ যেতে রাজি হলো, সেই ড্রাইভারটা শিখ। বেশ বুড়ো মানুষ, সাদা ধবধবে দাড়ি, সাদা পাগড়ি, চোখে চশমা। পাঞ্জাবি ভাষায় জিজ্ঞেস করলো, কোথায় যাবে? ইন্দ্রজিৎ ইংরেজিতে বলল, লং ট্যুর, মেনি প্লেসেস। আংরেজি? এরপর আর ইন্দ্রজিতের সঙ্গে বেশি কথাবার্তা বলার চেষ্টা করেনি ওই বুড়ো। তবে সারাক্ষণ রিয়ার ভিউ মিরর দিয়ে সন্দেহাকুল চোখে তার দিকে নজর রাখছিল। লীনার অফিসের সামনে বেলা 4:30 থেকে ট্যাক্সি দাঁড় করিয়ে অপেক্ষা করতে লাগলো ইন্দ্রজিৎ। সেই ফাঁকে বুড়ো স্টিয়ারিং হুইলে মাথা রেখে ঘুমিয়ে নিল খানিক, বাঁচোয়া। ইন্দ্রজিৎ একবার ভাবল, ববিরা যদি মরে গিয়েই থাকেন তাহলে আর এইসব ঝামেলায় জড়িয়ে পড়ার দরকার কি? আর তিনি আমাকে কাঁড়িখানেক টাকা দিয়েছেন। গত 6 মাস ধরে ওই লোকটার দৌলতেই খেয়ে পড়ে বেঁচে আছি। আর যদি মরে গিয়েও থাকে লোকটা, ওর প্রতি বিশ্বাসঘাতকতা করাটা আমার উচিত হবে না। 5টার পর লীনা গাড়ি নিয়ে বেরোতেই ইন্দ্রজিৎ বুড়োকে জাগিয়ে দিয়ে বলল, ফলো দ্যাট কার। কেন? ডোন্ট টক। বুড়ো বেশ অসন্তুষ্ট হয়েই গাড়ি ছাড়ল, আপন মনেই বক বক করতে থাকলো। ইন্দ্রজিৎ যতটুকু বুঝলো, বুড়ো বলছে, অন্য ছোকরার সঙ্গে ছোকরির মহব্বত আছে তো তোমার কি বাবু? দুনিয়াতে কি ছোকরির অভাব আছে? আর ও গাড়িওয়ালি ছোকরি তোমাকে পাত্তা দেবেই বা কেন?
ইন্দ্রজিতের কান লাল হয়ে গেল। কলকাতা শহরে কোনো গাড়ির পিছনে আজ কি ঝামেলার কাজ তার বলার নয়। জ্যামে গাড়ি আটকাচ্ছে, ঠেলা গাড়ি, রিক্সা, উজবুক মানুষ এসে ক্ষণে ক্ষণে গতি ব্যাহত করছে। বুড়োটা তেমন গা করছে না, সব মিলিয়ে যেন একটা কেলো। তদুপরি লিনার গাড়িটা অতিশয় মসৃণ দ্রুত গতির গাড়ি। তবু শেষ পর্যন্ত কিন্তু লেগে রইল ইন্দ্রজিৎ। ওরা গঙ্গার ঘাটে নেমে ঘাসের উপর বসল। ইন্দ্রজিতের ইচ্ছে ছিল ট্যাক্সিটাকে দাঁড় করিয়ে রেখে তার মধ্যে বসে থেকে ওদের ওপর নজর রাখার, কিন্তু বুড়োটা এরকম অনিশ্চয় সাওয়ারির হাতে আত্মসমর্পণ করতে নারাজ। অগত্যা ভাড়া মিটিয়ে ইন্দ্রজিৎ গাড়লের মতো নেমে পড়ল। ববি রায় তার উপর লিনার রক্ষণাবেক্ষণের ভার শুধুই দেননি, এমন কথাও বলেছেন যে সে ইচ্ছে করলে লিনার সঙ্গে প্রেমও করতে পারে। মেয়েটা দেখতে আগুন, কিন্তু বাধা হলো ওই ছোকরাটা, নিতান্তই অনুপযুক্ত সঙ্গী। কিন্তু মেয়েরা যখন একবার কাউকে পছন্দ করে বসে তখন তাদের গো হয় সাংঘাতিক। একটু দূরত্ব রেখে ইন্দ্রজিৎ ঘাসের উপর বসল। তার পরনে স্যুট, বসতে বেশ কষ্ট হচ্ছিল। তার উপর ঠান্ডা পড়ায় ঘাস একটু ভেজা ভেজা ভাব। অন্ধকার নামছে, কুয়াশা ঘনিয়ে উঠছে। এই ওয়েদারে গঙ্গার ঘাটে প্রেমিক প্রেমিকাদের মতো উন্মত্তরা ছাড়া আর কে বসে থাকবে? ইন্দ্রজিতের যথেষ্ট পরিশ্রম গেছে আজ। ভোরবেলা প্লেন ধরতে সেই রাত থাকতে উঠতে হয়েছে। কলকাতায় পৌঁছাতে যথেষ্ট বেলা হয়েছে প্লেন লেট করায়। কুয়াশা ছিল বলে সময় মতো প্লেন নামতে পারেনি। ফলে এখন ইন্দ্রজিতের একটু একটু ঘুমও পাচ্ছে। লোকটাকে দেখেছলি না? দেখেছি। কি মতলব বলো তো? বুঝতে পারছি না, তবে ওর দিকে তাকিও না। লোকটা কি বিপজ্জনক? হতে পারে। তুমি বসো, আমি আসছি। কোথায় যাচ্ছলি না? গাড়ি থেকে একটা জিনিস নিয়ে আসছি। লিনা দ্রুত পায়ে গিয়ে গাড়িতে ঢুকলো। তারপর গ্লাভস কম্পার্টমেন্ট খুলে পিস্তলটা বের করে আনলো। আঁচলে ঢাকা দিয়ে পিস্তলটা নিয়ে এসে দোলনের পাশে বসে পড়ে বলল, এবার তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? লোকটাকে গিয়ে জিজ্ঞেস করো ও এখানে কি করছে। তার মানে? যাও না, ভয় নেই, আমার কাছে পিস্তল আছে। পিস্তল? ঠিক এই সময় একজন লম্বা ভদ্র চেহারার তরুণ কোথা থেকে যেন এসে গেল। লিনার দিকে তাকিয়ে বলল, Any trouble, madam? I'm here to help you. ববি রায় জানেন কখন ঠিক পরাজয় স্বীকার করে নিতে হয়। ইন্দ্রজিৎকে পালানোর সময় দেওয়ার জন্য যে ডাইভারশনের দরকার ছিল তার চেয়ে অনেকটাই বেশি হয়ে গেল। বসের গোড়ালিতে হাতের কানা দিয়ে যে ক্যারাটে চপ বসিয়েছিলেন ববি রায়, তাতে যে লোকটার পায়ের হাড় ভেঙে যাবে তা কে জানত। বস যখন জানতো একটা চিৎকার করতে করতে সারা ঘর এক পায়ে লাফিয়ে বেড়াচ্ছে, ঠিক সেই সময় তার বন্ধু অ্যাসিস্ট্যান্ট খুবই বসংবদ পায়ে এগিয়ে এলো। হয়তোবা বসেরই অপমানের প্রতিশোধ নিতে ববি রায়কে ছিঁড়ে ফেলবার সদিচ্ছা নিয়েই। হাতে রিভলভার থাকা সত্ত্বেও তা চালানো বারণ বলেই লোকটা রিভলভারটা উল্টে নিয়ে বাঁট দিয়ে মারল মাথায়। লাগলে ববি রায়ের খুলি চৌচির হতো, কিন্তু ববি কার্পেটে শোয়া অবস্থাতেই লোকটার হাতে অনায়াসে লাথি চালিয়ে রিভলভারটা উড়িয়ে দিলেন। তারপর উঠে দাঁড়ালেন। ভারতীয় গুন্ডারা আজ অব্দি সত্যিকারের পেশাদার হলো না, শুধু মোটা দাগের কাজ ছাড়া তারা কিচ্ছুই জানে না। বসের এই সহকারীটি আড়ে দিঘে ববির দেরা, গায়ে যথেষ্ট পেশি এবং মোটা হাড়ের সমাবেশ, রীতিমতো ভীতি উৎপাদক চেহারা। ঘুষি টুসি নিশ্চয়ই ভালো চালায়। ববি পর পর তার 3টে ঘুষি কাটিয়ে দিলেন শুধুমাত্র মাথাটা এদিক সেদিক চটপট সরিয়ে। যে কোনো শিক্ষিত মুষ্টিযোদ্ধাই জানে যে প্রতিপক্ষের ঘুষি কাটাতে হয় একেবারে শেষ মুহূর্তে, 1 সেকেন্ডেরও ভগ্নাংশের ভগ্নাংশ সময়, চোখের পলকে। পরপর 3টে ঘুষি হাওয়ায় ভেসে যাওয়ায় লোকটা এমন বেসামাল ভারসাম্যহীন হয়ে পড়ল যে ববি তাকে উল্টে মায়া ভরে মাত্র 1টি ঘুষি মারলেন। লোকটা পাহাড় ভাঙার শব্দ করে মেঝে কাঁপিয়ে চেয়ার টেবিল নিয়ে মেঝে গড়িয়ে পড়ল। আর তখন বস নিজের গোড়ালি চেপে ধরে হাঁটু গেড়ে বসে অবিশ্বাসের চোখে ববিকে দেখছে। যুদ্ধক্ষেত্রের দিকে চেয়ে ববি রায় বুঝলেন তিনি জয়ী। তবু নিজের বিস্তৃত অভিজ্ঞতা থেকে তিনি জানেন
এটা যা ঘটল তা অনেকটা যাত্রা থিয়েটারের মতো ব্যাপার। তার প্রতিপক্ষ ভালোই জানে যে 7 ঘাটের জল খাওয়া ববি রায়কে মাত্র 2টো গুন্ডা দিয়ে ঢিট করা যাবে তা কিন্তু নয়। সুতরাং রিইনফোর্সমেন্ট তারা করবেই, কিন্তু তারা কোথায় উৎপেতে আছে তা এখনো বোঝা যাচ্ছে না। ববি বসের দিকে চেয়ে বললেন, এই খেলার একটা নিয়ম আছে বস। কি নিয়ম? আমি তোমাকে এই অবস্থায় রেখে যেতে পারি না। তুমি সচেতন অবস্থায় থাকলে টেলিফোনে সাহায্য চাইতে পারো বা আমার পিছনে লোক লাগাতে পারো। এই খেলার নিয়ম হচ্ছে হয় প্রতিপক্ষকে মেরে ফেলো, না হয়তো অজ্ঞান করে দাও। আমার নড়বার কোনো সাধ্য নেই, গোড়ালি ভেঙে গেছে। তবু নিয়ম, মাথার পিছনে ছোট্ট একটা চাটি, তারপর তুমি অনেকক্ষণ ঘুমোবে। নো নো প্লিজ। নিয়ম মানে না এ কেমন খেলোয়াড় বলো? মাথার খুলিতে মারা একটা আর্ট, অপটিমামের একটু বেশি হলেই কনকাশন। মারতে হয় ওজন করে, খুব মেপে, খুব সাবধানে। লাভ নেই, লাভ নেই মিস্টার রায়। আমাকে মারলেও আমাদের জাল কেটে বেরোনো সম্ভব নয়। আমি জানি, শুধু জানি না তোমরা কিসের কোড আমার কাছে চাও। আমেরিকা থেকে তুমি একটা যন্ত্র চুরি করেছিলে। কিসের যন্ত্র? ক্রাইটন। খবরটা ভুল। খবরটা ভুল ঠিকই, কিন্তু তুমি যন্ত্রটা চুরি করনি, কিন্তু তার নো হাউ জেনে নিয়েছিলে। ক্রাইটনের মতো সফিস্টিকেটেড জিনিস তৈরি করতে কত সূক্ষ্ম যন্ত্রপাতি লাগে জানো? আর কতজন হাইলি কোয়ালিফাইড লোক? আমি বিজ্ঞানের লোক নই। জানি, বিজ্ঞানের লোকেরা ওরকম বোকার মতো কথা বলে না। কিন্তু তোমার কাছে তো আল্ট্রাসনিক ক্রাইটন আছে, সেটা আমরা জানি। ভুল জানো। ভারতবর্ষে এমন কোনো কারখানা নেই যেখানে ক্রাইটন তৈরি করা যায়। আর শোনো বোকা, ক্রাইটনের বিশেষণ হিসেবে কখনো আল্ট্রাসনিক কথাটা ব্যবহার করা যায় না। তুমি কি আমার পরীক্ষা দিচ্ছ? হে মা, তোমার মতো গাড়লেরা কতটা বিজ্ঞান জানে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। তোমার প্রভু বা প্রভুরা বোধ করি তোমার মতোই গাড়ল, যদি না তারা আমেরিকান বা ফরাসি হয়ে থাকেন। সে যাই হোক, আমরা শুধু জানতে চাই ক্রাইটনটা কোথায় আছে। প্রথম কথা, ক্রাইটন নেই। দ্বিতীয় কথা, থাকলেও জেনে তোমাদের লাভ নেই। বাঁদরের কাছে টাইপরাইটার যা, তোমাদের কাছে ক্রাইটনও তাই। শোনো মিস্টার রায়, তোমার সেক্রেটারি মিস ভট্টাচার্যকে আমরা নজরবন্দি করেছি। 24 ঘন্টা তার উপর নজর রাখা আছে। আমরা একদিন তাকে ক্র্যাক করবই। তাকে নজরবন্দি করে কি হবে? তোমরা কি ভাবো ববি রায় সামান্য বেতনভুক তার এক কর্মচারীর কাছে ক্রাইটনের খবর দেবে? ববি রায় তার সেক্রেটারিদের তত বিশ্বাস করে না। তবু আমরা তাকে ক্র্যাক করবই, যদি তোমাকে না পাই। ববি এবার ঘড়ি দেখে বললেন, তোমাকে অনেক সময় দেওয়া হয়ে গেছে, আর নয়। এবার তোমাকে আমি ঘুম পাড়াবো, তারপর আমার কয়েকটা কাজ আছে। বস এই সময় উঠে দাঁড়ানোর চেষ্টা করল। ববি খুব হিসেব নিকেশ করে তার অপটিমাম শক্তিতে রিভলভারের বাঁটটা বসিয়ে দিলেন বসের মাথায়। বস যথারীতি কাটা কলা গাছের মতো পড়ে গেল মেঝে। ববি দ্রুত পকেট সার্চ করলেন, কোনো কাগজপত্র নেই। তার স্যাঙাতের পকেটও পরিষ্কার। ববি গিয়ে চিকার ঘরের দরজা খুললেন। ঘরে কেউ নেই, কিন্তু বাথরুম থেকে জলের শব্দ আসছে। ববি ঘরটা ভালো করে দেখলেন। কোনো ইন্টেরিয়ার ডেকোরেটরকে দিয়ে সাজানো হয়েছে, ছবির মতো ঘর। ওয়ার্ড্রপটা খুলে ববি দেখলেন ভিতরে অন্তত 25-30টা দামি ড্রেস হ্যাঙ্গারে ঝুলছে। দরজার ওপরে একটা ডার্ট বোর্ডে লক্ষ্য করলেন ববি। মাঝখানের বৃত্তে অন্তত 5টি ডার্ট বিঁধে আছে। চিকা যে চমৎকার লক্ষ্যভেদী তাতে আর কোনো সন্দেহ নেই। একটা ওয়াইন ক্যাবিনেটে বিদেশি মদের এলাহি আয়োজন, এমনকি বোতল রয়্যাল স্যালুট অব্দি রয়েছে। ববি ওয়াইন ক্যাবিনেটের ঢাকনাটা বন্ধ করলেন, আর ঠিক সেই সময় বাথরুমের দরজাটা খুলে গেল। ববি চোখ বুজে ফেললেন। একেবারে নগ্ন মেয়ে মানুষ দেখতে তার অ্যালার্জি আছে। চিকা সম্পূর্ণ নগ্ন অবস্থায় যখন আয়নার সামনে দাঁড়ালো,
তখন সেও ঘরের অতিশয় মৃদু আলোয় ববি রায়কে লক্ষ্য করেন। সুতরাং ববিকেই জানান দিতে হলো, পুট অন সামথিং মাই ডিয়ার। ও শিট! চিকা আতঙ্কিত আর্তনাদ করে ঘুরে দাঁড়ালো, চোখে দুঃস্বপ্নের অবিশ্বাস, মুখ হাঁ। ববি ফের বললেন, যা হোক একটা কিছু পড়ো হে সুন্দরী, আমাদের মেলা কথা আছে, মেলা কাজ। চিকা চোখের পলকে একটা রোপ পরে নিল, তারপর ফ্যাস ফ্যাসে গলায় বলল, এটা কি করে সম্ভব? তোমার তো এতক্ষণে। বলো, থামলে কেন? বিস্ময়টা আস্তে আস্তে মুছে গেল চিকার চোখ থেকে। একটু মদির হাসল সে, তারপর গাঢ় স্বরে বলল, সুপারম্যান। ববি রায় দেখছিলেন মেয়েটি কি দক্ষতার সঙ্গে নিজেকে সামলে নিল। তার হাততালি দিতে ইচ্ছে করছিল। চিকা তার বিছানায় বসে অগোছালো চুল দুহাতে পাট করতে করতে বলল, আমি জানতাম তুমি ওদের হারিয়ে দিলেও দিতে পারো। ওরা কারা? রাশিয়ানস। তোমার সঙ্গে ওদের সম্পর্ক কি? চিকা তার রোপটা খুবই বিচক্ষণতার সঙ্গে ঈষৎ উন্মোচিত করে দিয়ে বলল, কিছু না, এইসব গুন্ডা বদমাশরা মাঝে মাঝে আমাদের কাজে লাগায়। তুমি ওদের চেনো? চিকা তার বক্ষ দেশ এবং পায়ের অনেকখানি অনাবৃত করে বিছানায় আধা শোয়া হয়ে বলল, শুধু একজনকে, বস। বস আসলে কে? গ্যাং লিডার। বোম্বাইয়ের দক্ষিণ অঞ্চল বস শাসন করে। তুমি যদি ওকে মেরে ফেলে থাকো তাহলে তোমার লাশ সমুদ্রে ভাসবে। আমি অকারণে খুন করি না। ওরা আমার কাছে কি চায়? আমি জানি না, ওরা একটা কোডের কথা বলছিল। আর কিছু নয়? চিকা মৃদু হাসল, তারপর বলল, সুপারম্যান, চিকা কি একেবারেই ফেলনা? তোমার কি একটু ইচ্ছে করছে না চিকার মধ্যে ডুবে যেতে? কিংবা তুমি হোমোসেক্সুয়াল নও তো? না চিকা, আমি হোমোসেক্সুয়াল নই, কিন্তু যে লোকটিকে প্রাণের ভয়ে কাঁটা হয়ে থাকতে হচ্ছে তার কাছে সুন্দরী মেয়ের শরীর অগ্রাধিকার পায় না। আজ রাতে আমার শরীরের অতিথি হয়ে দেখো, মৃত্যু ভয় তুচ্ছ মনে হবে। চিকা রোপটা নিতান্ত তাচ্ছিল্যের সঙ্গে খুলে ফেলল। ববি আবার চোখ বুঝলেন, বললেন, ডোন্ট মেক মি হেট ইউ চিকা। আমি ন্যাংটো মেয়ে মানুষ একদম দেখতে পারি না। চিকা রবটা আবার গায়ে দিয়ে বলল, বুঝেছি, তুমি চাও পোশাকটা নিজে হাতে খুলতে। ঠিক তাই। তাহলে খোলো সুপারম্যান। বলে চিকা এগিয়ে গেল। বাইরে ঘরের দরজাটা খুব ধীরে ধীরে খুলে গেল এবং একটা দৈত্যাকার যুবক দরজা জুড়ে দাঁড়ালো। চোখে প্রখর দৃষ্টি, মুখখানা লাল টকটকে। চিকা চোখের পলকে ববি রায়ের কাছ থেকে 3 হাত ছিটকে সরে গেল। মোট 4 জন ঢুকলো একে একে, নিঃশব্দে। ববি রায় নিষ্কম্প দাঁড়িয়ে রইলেন। তিনি জানেন কোন সময়ে তার হার হয়েছে, পরাজয়। এই হচ্ছে পরাজয়। তবু 4 জন সশস্ত্র লোকও ববির যথার্থ প্রতিপক্ষ নয়। ইতিপূর্বে সংখ্যাধিক প্রতিপক্ষের হাত থেকে বহুবার তাকে আত্মরক্ষা করতে হয়েছে, কিন্তু ববি লক্ষ্য করলেন চিকা তার বিছানার পাশের ছোট্ট বেডসাইড টেবিলের ওপর রাখা বাক্স থেকে একটা ডার্ট তুলে নিল। চিকার হাতটা ওপরে উঠল এবং এত দ্রুত নিক্ষেপ করলো জিনিসটা যে হাতখানাকে ক্ষণিকের জন্য মনে হলো ওয়াসের ছবি। ববি দ্রুত ঘুরে গেলেন, কিন্তু তবু এড়ানো গেল না। ডাটের তীক্ষ্ণ মুখ এসে গভীরভাবে গেঁথে গেল বাঁ কাঁধ আর ঘাড়ের সংযোগস্থলে। ছিটকে গেল রক্তবিন্দু। ববি সামান্য একটা শব্দ করল, তারপরই মাথায় একটা তীব্র আঘাত। চোখ অন্ধকার হয়ে গেল। ববি রায় জানেন কখন পরাজয় স্বীকার করতে হয়। 1 to 1 হলে ইন্দ্রজিৎ ভয় খায় না, সে লড়তে প্রস্তুত। প্রতিপক্ষ যদি একা হয় তবে সে যতই বলশালী হোক তার হাত এড়ানো শক্ত নয়। বিশেষ করে পালানোর প্রতিভা ইন্দ্রজিতের সত্যিই সাংঘাতিক। ইন্দ্রজিৎ লক্ষ্য করেছে বলশালী লোকেরা তেমন জোরে দৌড়াতে পারে না, কিন্তু ইন্দ্রজিতের বিস্ময় অন্যত্র। সে দিব্যি গঙ্গার ঘাটে বসে নিরাপদ দূরত্ব থেকে লীনা ও দোলনকে নজরে রাখছিল।
এবং তাদের সম্ভাব্য বিপদ আপদ থেকে রক্ষা করার কথা ভাবছিল। ঠিক এই সময় তার মনে হলো লীনা আর দোলন ছোকরা অকারণে তার দিকে কটমট করে তাকাচ্ছে। তারপর লীনা গিয়ে ফস করে গাড়ি থেকে কি একটা নিয়ে এলো, আর তারপরেই একটা ঢ্যাঙা পালোয়ানের আবির্ভাব। কোনো মানে হয় এর? কথা নেই, বার্তা নেই, ছোকরাটা এসেই ইন্দ্রজিতের দামি কলারটা ধরে হ্যাচকা টানে দাঁড় করিয়ে দিল। কবজির কি সাংঘাতিক জোর! এখানে কি হচ্ছে? হ্যাঁ, ইন্দ্রজিৎ এ প্রশ্নের সঙ্গত উত্তরই দিল, তবে চিঁচি করে। ওই গঙ্গার হাওয়া খাচ্ছি। খুব জোরে একটা নাড়া দিয়ে ছোকরা বলল, হাওয়া খাচ্ছ না আর কিছু? ডান হাতে পটাং করে একটা চড় কষালো ছোকরা, আর তাতেই চোখে লাল নীল তারা দেখতে লাগলো ইন্দ্রজিৎ। 1 to 1 বটে, কিন্তু তার প্রতিপক্ষ যে একাই 100 তা আগে জানা ছিল না ইন্দ্রজিতের। ববিকে সে বহুবার অনুরোধ করেছে 2-1টা প্যাঁচ পয়জার শেখানোর জন্য, কিন্তু কাজ পাগল লোকটা তাকে শেখায়নি। ববি জুডোর ব্ল্যাক বেল্ট, দুর্দান্ত বক্সারও ছিল এক সময়। ছোটখাটো চেহারা বলে মালুম হয় না কত বড় বড় দৈত্য দানবকে কাত করতে পারে সে একাই। কিন্তু ববির কথা মনে হতেই খানিকটা যেন উদ্বুদ্ধ হলো ইন্দ্রজিৎ। ছোড়ার হাতে ইঁদুর কলে ধরা অবস্থাতেই সে হঠাৎ হাঁটু ভাঁজ করে ছোকরার তল পেটে চালিয়ে দিল। কাজ হলো চমৎকার। ছোকরা তাকে এক মুহূর্তের জন্য আলগা করে দিল। ইন্দ্রজিৎ হাতটা ছাড়িয়ে নিয়েই ছুটতে লাগলো, কিন্তু রাস্তায় পা দিতে না দিতেই একটা ট্যাক্সি ঘস করে এসে একদম সামনে দাঁড়িয়ে গেল। क्या भाग रहे हो बेवकूफ? ইন্দ্রজিৎ দেখল সেই বুড়ো ট্যাক্সিওয়ালা। স্বজাতি এক শিখ যুবকের এরকম হেনস্থা দেখে বীরের জাত সর্দারজির ক্ষোভ হয়ে থাকবে। সিটের তলা থেকে একটা কৃপান বের করে বুড়ো নেমে এলো। বয়স 70 হলে কি হবে, তেজ এখনো যুবকের চেয়ে বেশি। কিন্তু ততক্ষণে লীনা, দোলন আর ওই যুবকটি গাড়িতে উঠে পড়েছে। ইন্দ্রজিৎ চট করে ট্যাক্সিতে উঠে পড়ল। বুড়ো সর্দারজি মুক্ত কৃপানটি পাশে রেখে ড্রাইভারের সিটে উঠে বসে বলল, पीछा करूं? হ্যাঁ, প্রশ্ন হলো ছোকরাটা কে? হঠাৎ তার আবির্ভাব ঘটলই বা কেন? অন্য গাড়িতে লীনা, দোলন আর ছেলেটা পাশাপাশি বসে। লীনা জিজ্ঞেস করলো, আপনি কে? সাদা পোশাকের পুলিশ। আমরা কলকাতায় বিভিন্ন জায়গায় মোতায়েন থাকি। আপনাকে অনেক ধন্যবাদ। লোকটা আমাদের পিছু নিয়েছিল। কেন নিয়েছিল তা বলতে পারেন? না, তবে তবে না, তেমন কিছু নয়। আমি আপনাকে হেল্প করতে পারি ম্যাডাম। পুলিশকে লোকে বিশ্বাস করতে চায় না ঠিকই, কিন্তু পুলিশ কতটা হেল্পফুল তা তারা জানাই না। লোকটা বোধহয় আমার প্রেমে পড়েছে। চৌরঙ্গিতে ছেলেটা নেমে গেল। লীনা আজ রাত্রে একটা সিদ্ধান্তে আসবার চেষ্টা করছিল। প্রথম কথায় নীলমঞ্জিল বলে আর একটা বিপজ্জনক কানামাছি খেলায় সে নামবে কিনা, আর নামলেও তার ভূমিকা কি হবে। দ্বিতীয় চিন্তা হলো ববি রায় আদৌ মরেছেন কিনা, মহেন্দ্র সিং লোকটাই বা আসলে কে, কম্পিউটার কোড হিসাবে কতগুলো ভুল কথা তাকে কেন শিখিয়ে গিয়েছিলেন ববি, রিভলভারটা সত্যিই তার কাজে লাগবে কিনা, গঙ্গার ঘাটে হঠাৎ আবির্ভূত সেই যুবক সত্যিই কি সাদা পোশাকের পুলিশ। প্রশ্ন অনেক, কিন্তু একটারও সদুত্তর পাওয়ার কোনো উপায় তার নেই। ববি রায়ের বাড়িতে সে অনেকবার টেলিফোন করেছে, কেউ ধরেনি। অফিসে খোঁজ নিয়ে জানা গেছে ববি রায়ের বাড়িতে কেউ থাকে না, তার কোনো পরিবার পরিজন নেই। 2 জন দারোয়ান আছে, তারা ফোন ধরে না, বাড়ি তালাবন্ধ বলে। অফিস থেকে সে আরও জেনেছে ববি নাকি ট্যুরে গেছেন। এর থেকে বেশি অফিসার কিছু জানে না। বাড়িতে লীনারও কোনো আপনজন নেই। দাদা খানিকটা ছিল, এখন দাদাও ভয়ঙ্কর রকমের পর। তবু দাদাকেও ফোন করেছিল লীনা। তার দাদা দীর্ঘদিন পশ্চিম এশিয়া সফর করে সদ্য ফিরেছে, কিন্তু সন্ধ্যের পর তার দাদা আর স্বাভাবিক থাকে না। সম্পূর্ণ মাতাল গলায় কথা বলতে শুরু করায় বিরক্ত লীনা ফোনটা রেখে দিল। আজকাল সন্ধ্যের পর সফল পুরুষদের প্রায় কাউকেই স্বাভাবিক অবস্থায় আর পাওয়া যায় না। এত মদ খেয়ে যে কি হয়। আজ বিকেলে গঙ্গার ঘাট থেকে পালিয়ে আসার পর সে আর দোলন কিছুক্ষণ একটা রেস্তোরাঁয় বসে আড্ডা মেরেছে।
তখন লীনা নীলমঞ্জিরের কথা তুলেছিল। দোলন অত্যন্ত গম্ভীর হয়ে বলেছে, তোমার বস যদি মারা গিয়ে থাকে তাহলে একটা ডেড ইস্যুকে কেন খুঁচিয়ে তুলতে চাইছো? আমার মন কি বলছে জানো, ববি মারা যাননি। কি করে বুঝলে? সিক্স সেন্স? বলতে পারো। ষষ্ঠ ইন্দ্রিয় বলে কিছু নেই। কিন্তু একটা অ্যাডভেঞ্চার তো হবে। তা অবশ্য হতে পারে, কিন্তু রিস্ক কতটা? কি করে জানবো? তাহলে এটা ভুলে যাও লীনা। তুমি কি ভীতু দোলন? অবশ্যই। নীলমঞ্জিল হয়তো তোমার বসের বাগান বাড়ি, তোমাকে সেখানে টেনে নিয়ে গিয়ে। ছি দোলন, ববি পাগল ঠিকই, কিন্তু ওরকম নন। তোমাকে তো অনেকবার বলেছি, ববি মেয়েদের দিকে ফিরেও তাকান না, কথায় কথায় অপমানও করে। লোকটাকে সেই জন্যই আমি এত অপছন্দ করি। আচ্ছা আচ্ছা, মানছি তোমার বস খুব সাধু ব্রহ্মচারী মানুষ, কিন্তু তাই বলে নীলমঞ্জিল যে খুব নিরাপদ জায়গা এটা মনে করার কোনো কারণ নেই। লীনা দোলনের কথাটা চুপ করে মেনে নিয়েছিল, কিন্তু তার মনে সেই থেকে একটা অস্বস্তি কাঁটার মতো বিঁধে আছে। অফিসের বাইরে কোনো কাজ করতেই ববি তাকে বাধ্য করতে পারেন না, কিন্তু লোকটার স্পর্ধিত নির্দেশের মধ্যেও যেন একটা অসহায় আরতি আছে। তার মা আর বাবার পার্টি থাকায় আজ একাই ডিনার খেলো লীনা। ডিনার সে প্রায় কিছুই খায় না, একটুখানি সুইট কর্ন স্যুপ আর আধখানা রুটি। হাসিহীন বৈষ্ণবী খাবারের তদারকি করছিল। এই নিরানন্দ বাড়ি মাঝে মাঝে যেন লীনার হাঁপ ধরিয়ে দেয়। তার বিপুল স্বাধীনতা আছে সে কথা ঠিক, কিন্তু এত অনাদর এবং এত ঠান্ডা সম্পর্ক নিয়ে বেঁচে থাকা যে কি যন্ত্রণার। ঘরে এসে স্টুডিওটা চালিয়ে দিল লীনা। কিছুক্ষণ ঝাঁই ঝমাঝম বাজনার সঙ্গে একা একা নাচলো ঘরময়। তবু কেন যে মনটার এত অস্বস্তি, এত জ্বালা, কোথায় যেন একটা ভুল হচ্ছে, তার কি যেন একটা গোলমাল হচ্ছে। হঠাৎ বৈষ্ণবী এসে দরজার কাছে ডাকলো, দিদিমণি কিছু বলবে? তোমার একটা চিঠি এসেছিল আজ, টেলিফোনের টেবিলে রাখা ছিল, দেখলাম তুমি নাওনি, এই নাও। লীনা চিঠিটা নিল। খামের উপর অতিশয় জঘন্য হস্তাক্ষরে লেখা ঠিকানা, কিন্তু হাতের লেখাটা দেখেই কেঁপে উঠল লীনা। সর্বাঙ্গে একটা বিদ্যুৎ প্রবাহ। বৈষ্ণবী চলে যাওয়ার পরও কিছুক্ষণ অবিশ্বাসের চোখে চিঠিটার দিকে চেয়ে রইল লীনা। বম্বের শিলমোহর অস্পষ্ট বোঝা যায়, কিন্তু হস্তাক্ষর কার তা তো লীনা জানে। বিবশ হাতে খামের মুখটা ছিঁড়ল সে। একটা ডায়েরির ছেঁড়া পাতায় সম্বোধনহীন কয়েকটা লাইন, প্রায় অবদ্ধ, তবু হাতের লেখাটা খানিকটা চেনা বলে কষ্ট করেও পড়ে ফেলল লীনা। যেখানে লেখা, হয়তো এটাই আপনার সঙ্গে আমার শেষ যোগাযোগ। নীলমঞ্জিলে আপনি আবার সমস্যার মুখোমুখি হবেন, কিন্তু ঘাবড়াবেন না। তেমন বিপদ বুঝলে লাল বোতামটা টিপে দেবেন। লাল বোতামটা মনে রাখবেন। মাত্র 3 মিনিট সময় থাকবে আপনার হাতে, মাত্র 3 মিনিট। অন্তত 300 মিটার দূরে সরে যেতে হবে ওরই মধ্যে। পারবেন? কোনো মানেই হয় না এই বার্তাটির, কিন্তু কাগজটার দিকে চেয়ে থাকতে থাকতে লীনার চোখ হঠাৎ জ্বালা করে জল এলো। গভীর রাত অবধি আজকাল তার ঘুম আসে না, কিন্তু হাতের কাছে ঘুমের ওষুধ থাকা সত্ত্বেও সে কখনো তা খায় না। আজও সে জেগে থেকে শুনতে পেল গাড়ির শব্দ, ফটক খোলার আওয়াজ। তার মা আর বাবা সামান্য বেসামাল অবস্থায় ফিরল। সিঁড়িতে দুজনে উঠল তর্ক করতে করতে। তার বাবা রীতিমতো চেঁচিয়ে বলল, Subroto is a nice guy. Oh no, he is a scoundrel. Arey no, you don't know. লীনা ব্যাপারটা জানে। সুব্রত নামে একটা সফল মানুষের সঙ্গে তার বিয়ে দিতে বাবা আগ্রহী। সুব্রত নিজেও আগ্রহী লীনাকে বিয়ে করতে। বহুবার এ বাড়িতে হানাও দিয়েছে লোকটা। খারাপ নয়, কিন্তু এত বেশি ড্রিঙ্ক করে যে তাকে স্বাভাবিক অবস্থায় পাওয়াই মুশকিল। আজ সুব্রতর কথা ভাবতে ভাবতে হাসি পেল লীনার। সুব্রত বড়লোক বাপের একমাত্র ছেলে, হাইলি কানেক্টেড। তাদের সঙ্গে একটা কোলাবোরেশনের চেষ্টায় আছে লীনার বাবা। বিয়ে হলে কাজটা আরো সহজ হয়ে যায়। কিন্তু লীনা সুব্রতকে বিয়ে করবে কেন? তার তো কখনো আগ্রহ হয়নি। লীনা দোলনের কথা ভাবতে লাগলো। দোলন একদিন মস্ত বড় মানুষ হবে, এটা লীনার স্থির বিশ্বাস। তার চেয়েও বড় কথা, দোলন হবে তার বশংবৎ।
ব্যক্তিত্বের সংঘর্ষ তাদের মধ্যে কখনোই হবে না। লিনাকে দোলন এখন থেকেই ভয় পায়। লিনা অস্থির হয়ে উঠল। তার বাবা আর মায়ের আলাদা আলাদা ঘর নিঝুম হয়ে গেছে। সারা বাড়িটাই এখন ঘুমন্ত, নিস্তব্ধ। লিনা বারান্দার রেলিং ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। আজও রাস্তায় কয়েকটা গাড়ি। লিনা চেয়ে রইল, যদি কোনো গাড়িতে আজও সিগারেটের আগুন দেখা যায়। সিগারেটের আগুন দেখা গেল না বটে, কিন্তু লিনার হঠাৎ মনে হলো একটা ছোট গাড়ির মধ্যে যেন সামান্য নাড়াচড়া। কেউ আছে এবং জেগে বসে আছে। লিনা সামান্য কাঁপা বুক নিয়ে ঘরে চলে এলো। তাকে অকারণে কিছু অনভিপ্রেত ঘটনার সঙ্গে জড়িয়ে দিয়েছেন ববি। হয়তো ঘটনাগুলি ক্রমে বিপদের আকার ধারণ করবে, কিন্তু লিনা কিছুতেই আজ ববির ওপর রাগ করতে পারল না। শুয়ে শুয়ে অনেকক্ষণ ধরে ভাবল সে, এই নিরাপদ নিস্তরঙ্গ জীবনের মধ্যে সে কি সত্যিই সুখী? এর চেয়ে একটু বিপদের মধ্যে নেমে পড়া যে অনেক বেশি কাম্য। সে নীল মঞ্জিল রহস্য ভেদ করতে যাবেই। এই সিদ্ধান্ত নেওয়ার পর ঘুমিয়ে পড়ল লিনা। পরদিন অফিসে যথাসময় পৌঁছে লিনা অবাক হয়ে দেখল, তার জন্য রিসেপশনে সেই লম্বা চেহারার ছিপছিপে সাদা পোশাকের পুলিশ ছোকরাটি অপেক্ষা করছে। তাকে দেখে উঠে দাঁড়িয়ে হাত জোড় করে নমস্কার জানিয়ে বলল, আমি আপনার জন্যই অপেক্ষা করছি। কেন বলুন তো? আমি জানতে এসেছিলাম যে সেই লোকটা আপনার পিছু নিয়েছে কিনা। আপনি ইনসিকিউর ফিল করছেন না তো? না, কিন্তু আমি বুঝতে পারছি না আপনি আমার অফিসের ঠিকানা পেলেন কি করে? আমি পুলিশে কাজ করি, ভুলে যাচ্ছেন কেন? পুলিশকে সব খবরই রাখতে হয়। একটা সামান্য ঘটনার জন্য আপনার এতটা কষ্ট স্বীকার করারও দরকার ছিল না। পুলিশের কি আর কাজ নেই? এটাও তো একটা কাজ। ধন্যবাদ। আমাকে কেউ আর ফলো করছে না। নিজের নিরাপত্তা আমি নিজেই দেখতে পারি। এই বলে লীনা কয়েক পা এগিয়ে গিয়েছিল লিফটের দিকে। ভ্রু কোঁচকানো, মাথায় দুশ্চিন্তা। ছোকরাটা এগিয়ে এসে ডাকলো, মিস ভট্টাচার্য, একটা কথা। আবার কি কথা? কিছু মনে করবেন না, গতকাল আপনার হাতে একটা পিস্তল দেখতে পেয়েছিলাম। না তো। আপনি জিনিসটাকে আঁচল দিয়ে ঢেকে রেখেছিলেন। আঁচলের আড়ালে কি ছিল তা বোঝা অত সহজ নয়। আপনি ভুল দেখেছেন। আমি কোনো অভিযোগ নিয়ে আসিনি, শুধু জানতে এসেছি ওই পিস্তলটার জন্য আপনার লাইসেন্স আছে কিনা। ফায়ার আর্মসের ব্যাপারে আমরা একটু বেশি সেন্সিটিভ। আমার কাছে কোনো পিস্তল ছিল না। মিস ভট্টাচার্য, পিস্তলটা আপনি আঁচলের আড়াল থেকে অত্যন্ত কৌশলে আপনার হাত ব্যাগে ভরেছিলেন। সেটা হয়তো এখনো আপনার হাত ব্যাগেই আছে। লীনা জানে সেটা আছে। ব্যাগটা কাঁধ থেকে ঝুলছে, অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি ভারী। ব্যাগটা অবহেলায় একটু দুলিয়ে লীনা মধুর করে হেসে বলল, থাকলে আছে। আপনার আর কিছু বলার না থাকলে এবার আমি আমার ঘরে যাব। আমার দেরি হয়ে গেছে। মিস ভট্টাচার্য, আমি যদি আপনি হতাম তাহলে পিস্তলটা পুলিশকে হ্যান্ড ওভার করে দিতাম। একটা পিস্তলের জন্য আপনাকে বিস্তর ঝামেলা পোহাতে হতে পারে। আমার অনেক দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি। অটোমেটিক লিফটে ঢুকে সুইচ টিপে দিল লীনা। ছোকরার মুখের ওপর দরজাটা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। ওপরে এসে নিজের ঘরে ঢুকে লীনা ব্যাগ খুলে পিস্তলটা বের করল। ঘুরিয়ে ফিরিয়ে দেখল সেটা একেবারে নতুন ঝকঝকে। পিস্তলটা দেখতেও ভারী সুন্দর। এই বিপজ্জনক জিনিসটা ববি কেন তাকে দিয়ে গেলেন তাও বুঝতে পারছে না লীনা। এতই কি বিপদ ঘটবে তার? ববির নামে এক পাহাড় চিঠি এসেছে। সেগুলো খুলে যথাযথ ফাইল করতে লাগলো লীনা। ফোন আসতে লাগলো একের পর এক। ব্যস্ততার মধ্যে লীনার অনেকটা সময় কেটে গেল। দুপুরের লাঞ্চ ব্রেকের সময় আবার ফোন এলো। হ্যালো, মিস ভট্টাচার্য? হ্যাঁ, আমি মহেন্দ্র সিং। কে মহেন্দ্র সিং? আরে আমি ববি রায় সেই বন্ধু যে আপনি বম্বে থেকে ফোন করেছিল, মনে আছে? ববির বন্ধু? ও হ্যাঁ, মনে আছে। মহেন্দ্র সিং আপনার ছদ্মনাম? আগে হ্যাঁ। আপনি খুবই বিপন্ন। তার মানে? বলছি কি, কথাটা তো ফোনে বলা যায় না, বুঝলেন? আপনার সঙ্গে কি একবার দেখা করা সম্ভব? আপনি কি কোথাও আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন? যদি বলি তাই। তা সম্ভব নয়। আরে আমি খুব নিরীহ লোক।
আপনি কেমন তা জেনে আমার লাভ নেই। দেখা করতে হলে আপনি আমার অফিসে আসতে পারেন বা বাড়িতে, অন্য কোথাও নয়। তাহলে তো আপনাকে ফোনে একটু সাবধান করে দিই। আপনার অফিসে যে ছোকরাটি আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিল সে খুব একটা সুবিধের লোক নয়। তার মানে কি আপনি আমার উপর নজর রাখছেন? রাগ করবেন না মিস ভট্টাচার্য, আপনার উপর নজর রাখতে স্বর্গত ববি রায় আমাকে আদেশ দিয়ে গেছেন। অন্তত আরো 3-7 দিন আমাকে কাজটা করতেই হবে, তারপর অবশ্য চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। স্বর্গত ববি রায় তো আর আমাকে পেমেন্ট করতে পারবেন না, ফলে আমার কাজও শেষ হয়ে যাবে। ববি রায় কি সত্যিই মারা গেছেন? আমি তার লাশ দেখিনি বুঝলেন, কিন্তু যাদের খপ্পরে পড়েছেন তাদের হাত থেকে সুপারম্যানদেরও রেহাই নেই। লীনা কথা বলতে পারল না। আজ তার সত্যিই ভীষণ কষ্ট হচ্ছিল বুকের মধ্যে। কষ্টটা কিসের তা স্পষ্ট বুঝতে পারছিল না সে। মিস ভট্টাচার্য, বলুন। ববি রায় অতিশয় খারাপ লোক। আপনি তার কেমন বন্ধু? নাম মাত্র। আমার তো মনে হয় আপনিও খুব খারাপ। যে আগে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? পারেন। ওই ছোকরা আপনার কাছে কি চাই? তা জেনে আপনার কি হবে? ছোকরাটাকে একটু জরিপ করা দরকার। ছেলেটা বলছে যে ও পুলিশে চাকরি করে। মোটেই বিশ্বাস করবেন না জানো। করছি না, আমি তত বোকা নই। আর কি চাই? জানি না, তবে মনে হয় আপনার মতো এই ছোকরাও আমার উপর নজর রাখছে। আমার উপর নজর রাখার লোকের অভাব নেই দেখছি। মিস ভট্টাচার্য, আপনি একটু সাবধান হবেন। ধন্যবাদ, আমি যথেষ্ট সাবধানী। আমি অবশ্য পিছনে আছি। না থাকলেও ক্ষতি নেই। লীনা ফোন রেখে দিল। নীলমঞ্জিলে অভিযান করতে হলে এইসব নজরদারদের এড়ানো ভীষণ দরকার। লীনা ভাবতে বসল। কাল শনিবার, অফিস ছুটি। লীনা কালই নীলমঞ্জিলে যাবে। এখানেই শেষ হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত মৃত্যুপুরী নীলমঞ্জিলের 2য় পর্ব। আপনাদের কি মনে হয় ববি রায় কি সত্যি শত্রুদের জানিয়ে দেবে নীলমঞ্জিলের ঠিকানা বা তার সাংকেতিক কোড? লীনা কি সত্যি যাবে নীলমঞ্জিলের রহস্য উদ্ঘাটন করতে? সেখানে কি কি বিপদ অপেক্ষা করছে লীনার জন্য? জানতে হলে শুনতে হবে মৃত্যুপুরী নীলমঞ্জিলের অন্তিম পর্ব। আমরা আসছি আগামী শুক্রবার ঠিক সন্ধ্যা 8:23 অন্তিম পর্ব নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে গল্পে থাকবেন। ধন্যবাদ।